আপনার কথাবার্তা সাহিত্যিক মানুষের মতো, যেমন তেমন সাহিত্যিক না, ভয়ঙ্কর রোমান্টিক ধাঁচের। আপনি নিশ্চয়ই খুব গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাই রোমান্টিকতা মুখ দিয়ে খয়ের মতো ফুটছে। আমি প্রেমে নয়, বিয়েতে বিশ্বাসী। প্রেমে হাবুডুবু খাওয়ার মতো বোকামি আমি করব না। ভালোবাসলে ডিরেক্ট 3 বার কবুল বলে নিজের করে ফেলবো। আমাকে চিনতে পারছেন না, তাই তো? চিনেছি তো, রাস্তায় কুড়িয়ে পাওয়া জামাই আপনি। কাজী অফিসের বাহিরে প্রায় 5 ঘন্টা ধরে অপেক্ষারত অবস্থায় বসে আছে মৃন্ময়ী। গায়ে জড়ানো টকটকে লাল রঙের জামদানি শাড়ি, কাজল কালো চোখ দুটোতে হাজারো ভয়, আশঙ্কা আর বিষণ্ণতার ছড়াছড়ি। সময় চলছে নিজের গতিতে, তবে মৃন্ময়ী মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে পুরনো এই কাঠের বেঞ্চিটাতে। ঠিক যেন এক প্রাণহীন মাটির পুতুল বসে আছে। এই প্রাণহীন পুতুলটাকে একটু চমকে দিয়ে এখনো উপস্থিত হলো না তার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি। এখনো পর্যন্ত কেউ এসে বলল না, মৃণু তাড়াতাড়ি চলো, আমাদের বিয়ের সময় চলে যাচ্ছে। দুদিন আগে দিঘির পাড়ে তার দুহাত আঁকড়ে ধরে বেশ আকুতি মিনতি করে বিয়ের জন্য রাজি করেছিল আফনান। ভীষণ 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 আবেগী কণ্ঠে বলেছিল, শোন না মৃণু, চলো আমরা এখন বিয়েটা করে ফেলি। পরে না হয় সময় বুঝে আমি আম্মুকে জানিয়ে দিব। তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। তোমাকে হারিয়ে ফেলার ভয় আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে তোমাকে হারানোর ভয় থাকবে না আমার। প্লিজ মৃণু, রাজি হয়ে যাও। মৃন্ময়ী এভাবে বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু তার ভালোবাসার মানুষের জোড়াজুড়িতে বিয়ের জন্য রাজি হতে বাধ্য হয়। কিন্তু এখন কেন আসছে না আফনান? তাকে লাল শাড়িতে দেখার খুব ইচ্ছে ছিল আফনানের, তাহলে কেন এখনো উপস্থিত হলো না এখানে? কথাগুলো ভেবেই ঝাপসা হয়ে এলো মৃন্ময়ীর দৃষ্টি। অসহ্য ব্যথায় বুকের ভেতরটা বিষিয়ে উঠল। সারা গায়ে যেন ছড়িয়ে যাচ্ছে এই অপেক্ষা নামক বিষের যন্ত্রণা। মাগো, সেই কখন থাইকা দেখতাছি তুমি এখানে বসা রইছো। আর কত অপেক্ষা করবা মা? মানুষটা আসার হইলে সে কখনই আইসা পড়তো। রাত্র হইয়া যাইতাছে, এইবার তুমি বাড়ি যাও মা। এত রাইতে বাইরে থাকা ঠিক হইব না। মৃন্ময়ী নির্লিপ্ত ভঙ্গিতে মাথা তুলে তাকালো মানুষটার দিকে। বেঞ্চির অপর কোণে বেশ খানিকটা দূরত্ব নিয়ে বসে আছেন সফুরা বেগম। খুব সুন্দর, মায়াবী, ক্লান্ত একটা মুখ, পাক ধরানো উসখুস চুল, গায়ে জড়ানো ধুলোবালিতে মাখা ময়লা সুতি কাপড়, পায়ের কাছে রাখা বাঁশের তৈরি একটা খালি ঝুড়ি। মৃন্ময়ী যখন এসেছিল তখন এই ঝুড়ি ভর্তি ছিল তাজা ফুলের মালা। মালাগুলো বিক্রি হয়ে ঝুড়িটা খালি হয়ে গেছে, অথচ মৃন্ময়ীর অপেক্ষার প্রহর গোনা এখনো শেষ হলো না। সফুরা বেগম মৃন্ময়ীর কাছে এসে মাথায় আলতো করে হাত রেখে আবারও বললেন, কষ্ট পাইও না মা, ভাগ্যে যা আসছিল তাই হইছে। মানুষটা মনে হয় তোমার কপালে আসিল না। মৃন্ময়ী স্থির চোখে তাকিয়ে আছে। কেন যেন মনে হচ্ছে মহিলাটার মধ্যে মাতৃভাব অনন্ত প্রবল। কিছু মানুষ থাকে যাদেরকে এক নজর দেখলেই খুব কাছের মনে হয়। এনাকেও তাই মনে হচ্ছে। মৃন্ময়ী কোনো সংকোচ ছাড়াই হুট করে ওনাকে জড়িয়ে ধরলো। সুফরা বেগম প্রচন্ড রকম অবাক হলেন। হয়তো নিজের পেশা আর ধুলোবালিতে মাখা এই ময়লা শরীরটাই হলো তার সংকুচিত হওয়ার কারণ। মৃন্ময়ের শরীর থেমে থেমে কেঁপে উঠছে, নিঃশব্দে কেটে যাচ্ছে। মনের মধ্যে লুকিয়ে রাখা সকল কষ্ট চোখের পানিতে বিসর্জিত হচ্ছে। তিনি পরম মমতায় মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। খানিকটা সময় পর মৃন্ময়ী শান্ত হয়, হাতের উল্টো পিঠে চোখের জল মুছে সোজা হয়ে বসে। অশ্রুসিক্ত চোখে সুফরা বেগমের দিকে চেয়ে একটা নির্মল হাসি দিয়ে বলল, আমি তোমাকে মা ডাকি? আমি আমার মাকে কখনো দেখিনি। উনি থাকলেও হয়তো আমাকে এভাবে তোমার মতো আগলে রাখতেন। মৃন্ময়ীর আবদার শুনে তার দু চোখ খুশিতে চিকচিক করে উঠল, যেন খুব সাধনার পর কিছু একটা পেয়েছেন। তিনি জড়ানো কণ্ঠে বললেন, খুব শখ আছিল একটা সন্তানের, কিন্তু কি করার, আল্লাহ হয়তো চান না আমাগো পোলাপান। আইস তোমার মতো এমন পবিত্র একটা মাইয়া দিয়া আল্লাহ আমার শখ পূরণ কইরাছে। মৃন্ময়ী ঠোঁট প্রসারিত করে হাসল। ভেঙে চুরমার হয়ে যাওয়া ভগ্ন হৃদয়ের ব্যথা খানিকটা সময়ের জন্য ভুলে এখন মায়ের মমতা আর ভালোবাসায় সিক্ত হলো মৃন্ময়ী। রাত প্রায় 8:30। ঢাকা শহরের রাস্তাঘাট এ সময় ভীষণ ব্যস্ত থাকে। মুগ্ধতপ্ত শ্বাস ফেলে বাঁ হাত উঁচু করে ঘড়িতে টাইম দেখলো। প্রায় 10 মিনিট ধরে গাড়িটা ঠিক এই জায়গাতেই সুপার গরুর মতো আটকে আছে। চরম বিরক্তিতে ব্রজোড়া ঈষৎ কুঞ্চিত করে বাহিরে তাকালো। চারপাশের হর্নের তীব্র আওয়াজে মনে হচ্ছে মাথার ভেতরে মগজগুলো লাফালাফি করছে। আচমকাই তার অস্থির ক্লান্ত চোখ দুটো ডান পাশের খানিকটা দূরের একটা রিকশায় স্থির হলো। সোডিয়ামের আলোয় রিকশা বসে থাকা এক তরুণীকে স্পষ্ট দেখা যাচ্ছে। মুগ্ধ দৃষ্টি মায়াকারা সেই মায়াবিনীর চেহারাতেই আটকে আছে। লাল শাড়ি পরা, হাত খোপা করা, এলোমেলো চুল। অদ্ভুত কারণে তার গাল দুটো চিকচিক করছে, খুব সম্ভবত চোখের পানি।
সোডিয়ামের উজ্জ্বল আলোয় চোখের পানিগুলো যেন মুক্তোর মতো ঝলঝল করে জ্বলে উঠছে। মৃন্ময়ী রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ লোক টাকা হাতে না নিয়ে বিনয়ের ভঙ্গিতে বললেন, আপা আর একটু অপেক্ষা করতেন, এখনই মনে হয় জাম সুইটটা যাইব। অনেক দেরি হয়ে গেছে দাদু, তুমি টাকাটা রাখো। বৃদ্ধ লোকটা টাকা হাতে নিলেন। বাড়তি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতে মৃন্ময়ী বলল, টাকা দিতে হবে না, তুমি রাখো পুরোটা। অনেকক্ষণ ধরেই তো জামে বসে আছো, ওটা তোমার পাওনা। বৃদ্ধ লোক মৃন্ময়ীর কথা বলার ভঙ্গিতে মোহিত হলেন। আন্তরিক ভঙ্গিতে বললেন, একলা যাইতে পারবো তো দাদুমণি? ওই দিকের রাস্তাটা কিন্তু নির্জন। মৃন্ময়ী অদ্ভুত রকমের এক হাসি দিয়ে বলল, পৃথিবীতে সবাইকে একাই চলতে হয় দাদু, ভালো থেকো। মৃন্ময়ী চলে গেল। মুগ্ধ এতক্ষণ যাবৎ পুরো বিষয়টা লক্ষ্য করছে। হর্নের শব্দের কথাগুলো শুনতে না পারলেও মৃন্ময়ীর কথা বলার ভঙ্গিতে কিছুটা হলেও বুঝতে পেরেছে। মৃন্ময়ী চলে যেতে খানিকটা অস্থির হয়ে পড়ে সে। গাড়ি থেকে নেমে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, জ্যামে বসে থাকতে ভালো লাগছে না, আমি হেঁটেই যাচ্ছি। মুগ্ধ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য সেই মায়াবতী তরুণীকে দেখা। অজানা কারণেই মেয়েটার চোখের জল দেখে মুগ্ধর মাঝে বেশ কৌতূহল জেগেছে, কিন্তু মেয়েটার দেখা পাওয়া গেল না। হয়তো অন্য কোনো গলিতে ঢুকে পড়েছে। নির্জন পিচঢালা রাস্তা, খানিকটা দূর দূর ল্যাম্পপোস্টের বাতি জ্বলছে। রাতে বাতির নিয়ন আলোয় রাস্তাটা পুরোপুরি আলোকিত না হলেও স্পষ্ট দেখা যাচ্ছে আশপাশ। এই নির্জন গলি দিয়ে মৃন্ময়ী আগে কখনো রাতের বেলা আসেনি। সবসময় মেইন রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু আজ হেঁটে আসার জন্য এই শর্টকাট রাস্তা দিয়ে আসা। কিছুটা পথ যেতেই এক লোক মৃন্ময়ীর পথ আটকে দাঁড়ালো। দেখতে পেটুক টাইপের, খাটো করে মধ্যবয়সী লোক, কুচকুচে কালো বর্ণের চেহারায় বিদঘুটে বিশ্রী হাসি। এক রাতের জন্য কত নিবা সুন্দরী? মৃন্ময়ী ফ্যালফ্যাল করে তাকিয়েছে লোকটার দিকে। তার মস্তিষ্ক এই কথাটা বুঝতে কিছুটা সময় নিচ্ছে। এমন বিশ্রী কথাটার মানে বুঝতে তার গা গুলিয়ে আসলো। ঘৃণার চোখে লোকটার দিকে চেয়ে আছে। মুখ ফুটে কিছু তিক্ত কথা বলার আগেই পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, শরীরের তৃষ্ণা মেটাতে চাইলে নিষিদ্ধ পল্লীতে যান, কিন্তু দয়া করে রাস্তাঘাটে ঘুরবেন না। এখানে সবাই আপনার মতো ক্ষুধার্ত অবস্থায় আসে না। লোকটা ভড়কে উঠল। আপনি আপনি রাস্তায় যান, এত জ্ঞান দিতে আহেন কে? মুগ্ধ লোকটার কথা গায়ে মাখালো না। মৃন্ময়ীর দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল, বউ, তুমি একা একা এসে পড়লে কেন? রিক্সা ভাড়া দিতে দেরি হচ্ছিল, তাই বলে একটু অপেক্ষা করতে পারলেন আমার জন্য? মৃন্ময়ী অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধর দিকে। মুগ্ধ সেই চাহনিকে উপেক্ষা করে লোকটার দিকে হাসি মুখে তাকালো। ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখে কঠিন গলায় বলল, যাবেন নাকি পুলিশকে ফোন করতে হবে? আর হ্যাঁ, এই রাস্তায় যেন নেক্সট টাইম আপনাকে না দেখি। লোকটা ভয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেল পাশের চিপাগলিতে। মুগ্ধ তাকালো মৃন্ময়ীর দিকে। স্বাভাবিক লাগছে মেয়েটাকে। এই মুহূর্তে অন্য কোনো মেয়ে হলে ভীষণ উত্তেজিত দেখাতো, কিন্তু এই মেয়েটার ভাবভঙ্গিতে তেমন কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না। মৃন্ময়ী দৃষ্টি নামিয়ে রেখে কৃতজ্ঞতার ভঙ্গিতে ছোট করে বলল, থ্যাংক ইউ। মৃন্ময়ী পেছনের রাস্তার দিকে সরু চোখে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। সেই দৃষ্টি অনুসরণ করে মুগ্ধ নিজেও পেছনে তাকালো। কোনো কিছু দেখতে না পেয়ে সামনে তাকাতেই দেখলো মৃন্ময়ী হাঁটা শুরু করছে। মুগ্ধ ভীষণ অবাক হলো। অচেনা একটা ছেলে তাকে বাঁচিয়েছে, এমনকি বউ বলে পরিচয় দিয়েছে, অথচ মেয়েটার মধ্যে বিন্দুমাত্র কৌতূহল কিংবা বিষয় দেখা যাচ্ছে না। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। মুগ্ধ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পেছন পেছন হাঁটা শুরু করলো। এক পর্যায়ে তারা দুজন পাশাপাশি চলে আসে। দুজনেই চুপচাপ হাঁটছে। কিছুটা পথ হাঁটার পর মুগ্ধ আপন মনেই বিড়বিড় করে বলে ওঠে, সোডিয়ামের আলোয় আলোকিত এই অন্ধকার শহরের আলোর আভা পড়ছে তোমার গায়ে। শূন্য মনে অনুভূতিগুলো ভাসছে তোমার ওই সিক্ত চক্ষু দুটোই। জি, কি বললেন? মৃন্ময়ী কপাল কুঁচকে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করে। মুগ্ধ অপ্রস্তুত হাসি দিয়ে মাথা চুলকে বলল, তেমন কিছু না, আসলে আইস ব্রেক করার চেষ্টা করছি। ও, মৃন্ময়ের মধ্যে কথা বলার কোনো আগ্রহ না দেখে মুগ্ধ হতাশ নিঃশ্বাস ফেলে। ভদ্রতার সঙ্গে প্রশ্ন করে, আপনার নাম কি মিস? মিনময়ী। মৃন্ময় সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে নিজের নাম বলল। মৃন্ময় দেখতে পায়নি তার সাথের মানুষটা চমকে ওঠা। হঠাৎ করে মুগ্ধ থমকে যাওয়া, বিস্ময়ে ঝলঝল করে ওঠা মুগ্ধর চোখ দুটো। দেখতে পায়নি কোনো কিছুই। মুগ্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই বিস্ময় ভাব কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। আবারও হাঁটা শুরু করে। মৃন্ময় তার পাশের মানুষটার দিকে দৃষ্টি দিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, আপনার নাম? মুগ্ধ অপ্রস্তুত হয়ে পড়ল। খানিকক্ষণ সময় নিয়ে নিচু স্বরে থেমে থেমে বলল, মুগ্ধ? আমার নাম মুগ্ধ। এত রাত করে বাসায় ফিরছেন, আপনার বাসার কেউ চিন্তা করবে না? মৃন্ময়ের মনে ক্ষীণ সন্দেহ ছিল লোকটা হয়তো তাকে চেনে, কিন্তু এই প্রশ্ন শুনে নিমিষেই তার সন্দেহ কেটে গেছে। আমি একাই থাকি, আমার বাবা মা নেই। মৃন্ময় সহজ ভঙ্গিতে বলা এই ছোট কথাটা শুনেই মুগ্ধর বুক ধক করে কেঁপে উঠল।
কিন্তু মৃন্ময়ের বলার ভঙ্গিতে তেমন কোনো খারাপ লাগার চিহ্ন দেখা গেল না। মনে হচ্ছে সে এই বিষয়টা খুব সহজে মেনে নিয়েছে। হয়তো এসব প্রশ্ন শুনে আর উত্তর দিয়ে অভ্যস্ত হয়ে উঠেছে। এই তো আমার বাসা, আমি আসছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও ধন্যবাদ। মৃন্ময়ী কথাগুলো বলেই আবারও সরু চোখে আশেপাশে তাকালো। এবারও কিছু একটা খোঁজার চেষ্টা করছে। পর মুহূর্তেই ডান পাশের দোতলা বাড়ির ভেতরে চলে যায় মৃন্ময়ী। মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়িটার দিকে। গেটের ডান পাশে বড় একটা নেম প্লেট লাগানো, তাতে খুব সুন্দর করে বাংলা বড় বড় অক্ষরে লেখা মৃন্ময়ীর ইচ্ছে তরু। কেন যেন মনে হচ্ছে এই নাম রাখার পেছনে কোনো উদ্দেশ্যে কিংবা কারণ আছে। মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, নিজের বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। আর 10-20 মিনিট হাঁটলেই হয়তো তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। মৃন্ময়ী সিঁড়ি বেয়ে দোতলায় আসলো। সবসময়ের মতো আজও দরজার কাছে খাবারের পার্সেল রাখা। মৃন্ময়ী তপ্ত শ্বাস ফেলে খাবারের পার্সেলগুলো হাতে নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নির্লিপ্ত চোখে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের ক্লান্ত শরীরটা এক নজর দেখে নেয়। অলস ভঙ্গিতে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা চালু করে। ঝর্ণার পানিতে তার সকল সাজগোজ ধুয়ে ভাসিয়ে দিচ্ছে। গায়ে জড়ানো লাল শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। ঝর্ণার নিচে বসে দু হাঁটুতে মুখ গুজে অঝোর কান্না করতে লাগলো। দু হাতে মুখ চেপে ধরে আর্তনাদ করছে। একজন মানুষকে খুব করে কাছে চাইছে এই মুহূর্তে, কিন্তু সেই মানুষটা এখন তার পাশে নেই। এই মুহূর্তে তাকে আগলে নেওয়ার মতো কেউ নেই। তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলানোর মানুষটা তার কাছে নেই। আবারও কষ্টের তালিকায় আরেক ধাপ এগিয়ে গেল সে। কষ্টের পরিমাণ কমার বদলে যেন দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। 10:05 বাগানে ঠিক মাঝখানে দোলনায় বসে আছে মৃন্ময়ী। চোখ দুটো লাল হয়ে আছে। কান্নার ফলে চোখ মুখ ফুলে স্নিগ্ধতায় মোড়ানো এক মোহনীয় রূপ এসেছে তার চেহারায়। উন্মুক্ত চুলগুলো থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি ঝরে পড়ছে। দোতলায় ছোটখাটো একটা ফ্ল্যাট, আর বাকি খালি জায়গাটুকুতে বিশাল এক বাগান করা। হলদেটে বাতির আলোতে রাতের আধার যেন স্পর্শ করতে পারছে না মৃন্ময়ীকে। সেই বাগানটার নাম দিয়েছে দুঃখবিলাসী। তার একাকী জীবনের বিশাল এক জায়গা জুড়ে আছে দুঃখবিলাসী বাগান। আচমকাই নিচ থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসলো। মৃন্ময়ী বেরিয়ে আসলো তার ভাবনার জগৎ থেকে। রেলিং এর কাছে এসে ঝুঁকে নিচে শব্দের উৎসটা খুঁজতে চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলে, গলা খেঁকড়িয়ে কণ্ঠস্বর পরিষ্কার করে স্পষ্ট গলায় বলল, আমি জানি তুমি এখানেই আছো, চুপচাপ ওপরে চলে আসো। মৃন্ময়ী কথাটা বলেই আগের জায়গায় এসে বসলো। তার ঠিক 2 মিনিটের মাঝেই ছাদে এসে উপস্থিত হলো ঝাঁকড়া চুলের এক সুদর্শন যুবক। তার ফর্সা উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের ফতুয়াটা দৃষ্টি কাড়ার মতো ফুটে আছে। ছেলেটা ডান হাতে তার ঝাঁকড়া চুলগুলো গুছিয়ে নেয়। আঁকাবাঁকা দাঁতগুলো বের করে বোকা বোকা কণ্ঠে বলল, আপনি কেমনে জানলেন আমি নিচে আছি? মৃন্ময়ী চোখ ছোট ছোট করে তাকালো রঞ্জনের দিকে। শক্ত গলায় বলল, তোমার ধ্রুব ভাইজানকে আমি হাড়ে হাড়ে চিনি, আর তুমি তো তারই কথায় নেচে বেড়াও সারাক্ষণ। রঞ্জন দাঁত কিলিয়ে হাসলো। মৃন্ময়ী হতাশ নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল, ভেতর থেকে টেবিল নিয়ে এসে বসো এখানে। রঞ্জন মৃন্ময়ীর কথা মতো ভেতর থেকে একটা টেবিল এনে বসলো। কখন থেকে লেগেছো আমার পিছু? হারামজাদা বদমাসটাই যখন আপনার পথ আটকাইছে তার কিছুক্ষণ আগেই। তোমার ভাইজানকে নিশ্চয়ই ফোন করে সব বলে দিয়েছো। রঞ্জন হ্যাঁ সূচক মাথা নাড়ে। মৃন্ময়ী ছোট করে একটা শ্বাস ফেলে। এই ছেলে ঝড়ের গতিতে চলে, তা তার আগে থেকেই জানা। পড়তে বসেছিলে আজ? রঞ্জন উপন্যাস মাথা দুলালো। মৃন্ময়ী এবার ক্ষিপ্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, সামনে এইচএসসি এক্সাম, টেস্টের রেজাল্টে যদি কোনো রকম 19-20 দেখি, তাহলে তোকে আর তোর ভাইজানকে পিটিয়ে পিঠে ছাল তুলবো, মনে রাখিস। আচ্ছা, মনে থাকবে। রঞ্জন আবারও দাঁত কেলিয়ে হাসলো। কিছুটা সময় চুপ থেকে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনার কি মন খারাপ? না, আমি ঠিক আছি, তুমি বাসায় চলে যাও। দারোয়ান আঙ্কেল আছে, আর নিচের ফ্ল্যাটেও মানুষ আছে, তাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি একা থাকতে পারবো। তোমার ধ্রুব ভাইজান ফোন করলে বলবা আমি বলেছি তোমাকে চলে যেতে, আর আমি ঠিক আছি। রঞ্জন এখনো বসেই আছে। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি রঙ্গন, তুমি বাসায় যাও। বাসায় যে 1 ঘন্টা পড়বে, তারপর ঘুমাবে, মনে থাকে যেন। রঞ্জন উঠে দাঁড়ালো। বিনীত ভঙ্গিতে বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনি সাবধানে থাকবেন, আর কোনো দরকার হলে সাথে সাথে আমাকে কল দিয়েন। মৃন্ময়ী হ্যাঁ সূচক মাথা নাড়ে। রঞ্জন কিছুক্ষণ মৃন্ময়ীর দিকে তাকিয়ে থেকে চলে যায়। খালা আফনান ভাইয়াকে নিয়ে কানাডায় ফিরে গেছে, গতকাল ফ্ল্যাটে চলে গেছে। মৃন্ময়ী বই থেকে দৃষ্টি তুলে অর্পির দিকে তাকালো। অর্পিকে বেশ উত্তেজিত লাগছে, চোখে মুখে ভয়াবহ উত্তেজনা। তার চেয়েও বেশি দুঃখী দুঃখী গলায় বলল, আমি ভাবতেই পারিনি খালা এমনটা করবে। মৃন্ময়ী কিছু বলল না।
আবারও বইয়ের মাঝে মুখ গুজালো। অর্পি এবার খানিকটা বিরক্ত হলো, চোখ মুখ কুচকে তাকিয়ে আছে মৃন্ময়ীর দিকে। ছো মেরে মৃন্ময়ীর হাত থেকে বইটা নিয়ে নেয়, বিরক্তি মাখা কণ্ঠে বলল, তুই চুপ করে আছিস কেন? আর কাল থেকে তোর ফোন অফ কেন? জানিস কতটা চিন্তা করছিলাম আমি? ভাইয়া আর খালা যাওয়ার আগে আমাদের বাসায় এসেছিলেন। তখন সুযোগ বুঝে ভাইয়া আমাকে সব কথা বলেছেন। ভাইয়া নাকি তোকে বিয়ের কথা বলেছিলেন। কিভাবে যে খালা জেলে গিয়েছিল এই বিয়ের কথাটা, তাই ভাইয়াকে নানান কথা বলে মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে কানাডায় যাওয়ার কথা রাজি করিয়েছেন। আর খালা তো যাওয়ার সময় আমাকে এক প্রকার হুমকি দিয়ে গেছেন, আমি যেন কোনোভাবেই তোকে ভাইয়ার সম্পর্কে না বলি। আম্মুর কাছেও বিচার দিয়ে গেছেন। জানিস আম্মু কত ভাবে বোঝানোর চেষ্টা করছিল খালাকে, কিন্তু খালা তো নাছোড়বান্দা, কারো কথাই রাজি হবে না। আজ তো একটা খাটতেরা মহিলা। মৃন্ময়ী বেস্ট ফ্রেন্ড অর্পি, আফনান সম্পর্কে অর্পির খালাতো ভাই। আজ থেকে 1 বছর আগে অর্পির বার্থডেতে প্রথম দেখা হয়েছিল আফনানের সাথে। মৃন্ময়ীকে প্রথম দেখে প্রেমে পড়ে গিয়েছিল আফনান, যাকে বলে প্রথম দর্শনেই ভালোবাসা। মৃন্ময়ী বরাবরই চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল। প্রেম ভালোবাসার প্রতি কোনো আগ্রহ না থাকলেও দিন দিন আফনানের পাগলামিতে তার মায়া জড়িয়ে যায়। খুব ভালোই চলছিল তাদের প্রেম, কিন্তু একদিন হঠাৎ করে আফনানের মা তাদের সম্পর্কের কথা জেনে যায়। তিনি এই সম্পর্কের বিরুদ্ধে ঘোর আপত্তি জানান। তার একমাত্র কারণ হলো মৃন্ময়ীর বাবা মানে এরকম ফ্যামিলির মেয়েকে তিনি কিছুতেই নিজের পুত্রবধূ করতে রাজি নন। ঠিক তার কিছুদিন পরেই আফনান মৃন্ময়ীকে বিয়ের জন্য রাজি করাতে উঠে পড়ে লাগে। মৃন্ময়ী কোনো মতেই বড়দের অমতে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তবুও আফনানের আকুতি ভরা কথায় রাজি হয়ে যায়। বিয়ে নিয়ে একটা বড়সড় ঝামেলা হবে, মৃন্ময়ী এ বিষয়ে কিছুটা হলেও অবগত ছিল। অদ্ভুত তো, তুই কথা বলছিস না কেন? আসার পর থেকে চুপ করে বসে আছিস। আমি বুঝতে পারছি তোর পরিস্থিতি, তাই বলে কি কথা বলবি না আমার সাথে? অর্পির ঝাঁঝালো কণ্ঠে মৃন্ময়ী মলিন হাসলো, নরম গলায় বলল, এসব কথা শুনতে ভালো লাগছে না অর্পি, প্লিজ। অর্পি হতাশ নিঃশ্বাস ফেলে উদাসীন ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না এইসব কথা, কিন্তু দয়া করে চুপ করে থাকিস না। আমার সাথে অন্তত কথা বল। ওকে, কিন্তু এখন চুপ থাক, টিচার আসবে। মৃন্ময়ীর কথা মতো অর্পি চুপ করে বসে রইল। মৃন্ময়ীর এমন নিস্তব্ধতা তার কাছে মোটেও ভালো লাগছে না। আহত দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গোমরা মুখে ক্লাসের দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। টিচার আসার অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ তার নেই। আজ যেন সময় একদমই যাচ্ছে না। অর্পি তার গাড়ি নিয়ে চলে আসে। মৃন্ময়ী একা একা অলস ভঙ্গিতে হেঁটে ভার্সিটির গেট থেকে বের হলো। কোনো কিছুতেই যেন তার মন টিকছে না, শুধুই কান্না করতে ইচ্ছে করছে। আফনানের জন্য এমনটা হচ্ছে কিনা তা সে জানে না, তবে তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তরু, খুব কাছের, খুব চেনা একজন মানুষের কণ্ঠ। মানুষটার দেওয়া ভালোবাসার নাম তরু। মৃন্ময়ী ঝাপসা চোখে পেছন ফিরে তাকালো। হাসি মুখে দাঁড়িয়ে আছে মানুষটা, ঠোঁটের কোণে অমায়িক হাসি। মানুষটাকে দেখি মৃন্ময়ীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। 2 হাত বাড়িয়ে কাছে ডাকছে মৃন্ময়ীকে। মৃন্ময়ী ছুটে এসে জড়িয়ে ধরল ধ্রুবকে। আচমকা এভাবে জড়িয়ে ধরায় কিঞ্চিত বেসামাল হয়ে পড়ে সে। তার গলা দিয়ে আপনা আপনি মৃদু স্বরে আহ করে আর্তনাদ বেরিয়ে আসলো। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে ঠোঁট প্রসারিত করে মুচকি হাসলো। মৃন্ময়ী তার বুকে মুখ গুজে দিয়ে কান্না করছে। বাচ্চাদের মতো নাক টেনে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মেয়েটা। হয়তো এই আশ্রয়টাই তার প্রয়োজন ছিল। এই মানুষটাকে খুব করে পাশে যাচ্ছিল। এখন এই মানুষটাকে কাছে পেয়ে যেন কান্নার বাঁধ ভেঙেছে। নির্দ্বিধায় নির্ভয়ে নিজের সকল কষ্টগুলোকে মানুষটার কাছে প্রকাশ করছে। ধ্রুব আলতো করে মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে জানে এই মেয়ের কান্না এত সহজে কিছুতেই থামবে না। তার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আশেপাশের কয়েকজোড়া কৌতূহলী চোখ তাদের দিকে স্থির। ভার্সিটির দারোয়ান ধ্রুব আর মৃন্ময়ীকে দেখে তার পান খাওয়া লালচে দাঁত বের করে তাদের হাসি উপহার দেয়। ধ্রুব দারোয়ানের উদ্দেশ্যে ডান হাত উঁচু করে নাড়ালো। মৃন্ময়ী এখনো কান্না করেই যাচ্ছে। এবার তার একটু খারাপ লাগছে। তার জন্যই মেয়েটা এতদিন কষ্ট পেয়েছে, একা একা থেকেছে কয়েকটা মাস। ধ্রুব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রসিকতা করে বলল, উফ, তরু, তুই এমন সিসকাদুনি হলি কিভাবে বলতো? কার মতো হয়েছিস তুই? আমার মতো তো একদমই না। কই এতদিন পর আসলাম, একটু ভালো করে আমাকে স্বাগতম জানাবি? তা না, উল্টো আমার এত সুন্দর শার্টটা তোর নিজের সমুদ্রের পানিতে ভাসিয়ে দিচ্ছিস। এটা কেমন কথা? দেখি দেখি, সোজা হয়ে দাঁড়াতো। ধ্রুব এক প্রকার জোর করে মৃন্ময়ীকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। চোখের জলে মৃন্ময়ীর চোখ মুখের 12টা বেজে গেছে। সারা মুখে চুল লেপ্টে আছে। ধ্রুব তার 2 হাতের মাঝে মৃন্ময়ীর মুখ চেপে ধরে। গাল দুটো চটকাতে চটকাতে ভীষণ হতাশা নিয়ে বলল, হায় হায়, এটা আবার কোন পেতনি? আমি তো একটা মাটির তৈরি রাজকুমারীকে রেখে গিয়েছিলাম, এখন থেকে সে পেতনির রূপ নিয়েছে। সি সি সি, কেমন বাজে লাগছে রে তোকে।
আমার তো তোকে দেখেই ভয় লাগছে। মৃন্ময়ী এক ঝটকায় ধ্রুবর হাত সরিয়ে দেয়, হাতের তালুতে চোখের পানি মুছে কঠিন গলায় বলল, ভাই। ধ্রুব শব্দ করে হেসে উঠল। মৃন্ময়ী কান্না করতে করতে ওর আগে ফুঁসতে লাগলো। ভীষণ রাগ আর অভিমান নিয়ে গজগজ করে হাঁটা শুরু করে। ধ্রুব হাসি থামিয়ে ভার্সিটির দারোয়ানের উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, চাচা, থ্যাংক ইউ এই কয়েক মাস তরুকে দেখে রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজ আসি, পাগলিটা খুব রাগ করেছে। দারোয়ান চাচা হাসতে হাসতে বললেন, আইসা আইসা বাজান, এবার যাও। ধ্রুব পেছন ফিরে ছুটে চলল মৃন্ময়ীর কাছে। দৌড়াতে দৌড়াতে আসলো মৃন্ময়ীর কাছে। সে তাকালো তার অভিমানী তরুর দিকে। মৃন্ময়ী থেমে হিঁচকি তুলছে আর বড় বড় করে শ্বাস নিচ্ছে। চোখের পাপড়িগুলো একটা একটার সাথে লেগে আছে। খুব মোহনীয় লাগছে, বৃষ্টি ভেজা সতেজ ফুলের মতো স্নিগ্ধ। তরু, একটু আস্তে আস্তে হাঁট না প্লিজ। এত রেগে আছিস কেন? অদ্ভুত। ধ্রুব তার কথার প্রত্যুত্তরে মৃন্ময়ীর কাছ থেকে কোনো জবাব পেল না। সে জানে মৃন্ময়ী এখন কোথায় যাবে। প্রায় 10 মিনিট চুপচাপ হাঁটার পর মৃন্ময়ী তার গন্তব্যে এসে পৌঁছায়। চিরচেনা কিছু মধুর স্মৃতি জড়ানো ছোট্ট একটা পার্ক। আশেপাশে কিছু পথশিশুরা খেলা করছে। মৃন্ময়ী ছাউনির নিচে এসে বসলো। তার পাশে বসেছে ধ্রুব। কিছুক্ষণ পথশিশুদের দিকে তাকিয়ে থেকে মৃন্ময়ী নিরুস্বরে ডাকলো ধ্রুবকে। ভাই। ধ্রুব তার শীতল দৃষ্টি মৃন্ময়ীর দিকে স্থির করে। মৃন্ময়ী ছোট করে একটা শ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, সবার বাবা মা আছে, তাহলে আমাদের নেই কেন? আমি কেন মাকে দেখার সুযোগ পেলাম না? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ীর মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, কারণ তুই খুব স্পেশাল। তুমি তো মাকে দেখেছো, তোমাকে খুব ভালোবাসতো তাই না ভাই? খুব বেশি আদর করতো, কিন্তু আমি তো একদিনের জন্যও সে ভালোবাসার ভাগটা পেলাম না। মায়ের কথা মনে পড়তেই শূন্যতায় হাহাকার করে উঠল ধ্রুবর বুক। মায়ের সাথে কাটানোর অল্প কিছু মধুর স্মৃতিগুলোই বেশি উঠল তার চোখের সামনে। এই স্মৃতিগুলো ভেবেই যেন তার মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে শীতল হাওয়া বয়ে যায়। কিন্তু মৃন্ময়ী, তার কাছে তো মাকে নিয়ে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর স্মৃতিটুকুও নেই। মায়ের ভালোবাসা পাওয়ার আনন্দই তার কাছে নেই। তাহলে সে কি ভেবে নিজেকে সান্ত্বনা দিবে? ধ্রুব তার বুকে চিনি চিনি ব্যথা অনুভব করলো। তপ্ত শ্বাস ফেলে বলল, তুই মার ভালোবাসা পাসনি তো কি হয়েছে? আমি তো সবসময়ই ছিলাম তোর পাশে। আচ্ছা ভাই, তোমার রাগ হয় না আমার ওপর? ঘৃণা হয় না? ধ্রুব বিষয় নিয়ে প্রশ্ন করে। এমন কথা কেন বলছিস তরু? এই যে আমার জন্মের জন্য তুমি আম্মুকে হারিয়েছো, আর আমার ভুলের জন্য আব্বুকে হারাতে হয়েছে। আমি যদি জন্মদিনের সময় আব্বুকে তাড়াতাড়ি বাসায় আসতে না বলতাম, তাহলে হয়তো আব্বুর কার অ্যাক্সিডেন্ট হতো না। তোমার কি মনে হয় না আমার জন্মটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? আমার জন্মদিনেই তুমি সবাইকে হারিয়ে ফেলেছো। ধ্রুব চুপচাপ মৃন্ময়ীর সবগুলো কথা শুনলো, তবে ধৈর্য হারালো না। মৃন্ময়ীর দিকে চেয়ে নরম গলায় বলল, কে বললো সব হারিয়েছি? তোকে পেয়েছি তো। তুই জানিস আমি তোর নাম তরু কেন রেখেছি? তরু মানে হচ্ছে গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা বেঁচে আছি। মানুষের বেঁচে থাকার জন্য গাছ যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমার কাছে তুই আমার জীবনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আর বাকি রইলো আব্বু আম্মুর মৃত্যুর কথা। তাহলে জেনে রাখ, যার যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে। এটাই নিয়তি। এতে আমার কিংবা তোর কারও কোনো হাত নেই। মৃন্ময়ী চুপ করে বসে রইল, নির্বিকার ভঙ্গিতে তাকিয়েছে পার্কের বাচ্চাগুলোর দিকে। ছোটবেলায় তার বাবার হাত ধরে এসেছিল এই পার্কে। কত মজা করেছে একসাথে। তার বাবা আর ভাই কখনোই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু নিয়তি বুঝি তার বেলায় খুব নিষ্ঠুর হয়ে গেল। তার 14তম জন্মদিনই চিরকালের মতো হারিয়ে ফেলল তার বাবাকে। তার বাবার মৃত্যুতে কোনো না কোনোভাবে সে নিজেকেই দায়ী মনে করে। এই তো সেদিন সন্ধ্যায় তার বাবাকে ফোন করে খুব অভিমানী কণ্ঠে বলছে, বাবা, রাত হয়ে যাচ্ছে, তুমি আজ আমাকে নিয়ে ঘুরতে গেলে না। আমি আর ভাই কেক নিয়ে বসে আছি, এখনো যদি না আসো তাহলে আমি আর কথাই বলবো না তোমার সাথে। ফোনের অপর প্রান্ত থেকে তার বাবা খুব মিষ্টি গলায় বলল, এই তো মা এসে পড়বো, আর কিছুক্ষণ অপেক্ষা কর। অফিসে অনেক চাপ যাচ্ছে তো, আমার কি দোষ বল? আচ্ছা, আরেকটু অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো কিন্তু। ফোন কেটে গেল। দুই ভাই বোন বসে অপেক্ষা করতে লাগলো তার বাবার। রাত প্রায় 12টায় ধ্রুব খবর পেয়েছিল তার বাবার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা, আর সাথে তার বাবার মৃত্যুর কথা। মৃন্ময়ী তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ধ্রুব ভেঙে পড়েছিল কান্নায়, কিন্তু তার বোনকে ঘুম থেকে তোলেনি। সকাল হলো, মৃন্ময়ীর ঘুমও ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে বাবার প্রতি প্রচন্ড অভিমানে অন্ধকার হয়ে আসলো তার মুখ। রুম থেকে বের হতেই শোকের ছায়া পাথর হলো সে। 21 বছর বয়সী ধ্রুব তখন চারদিক সামলাতে সামলাতে দিশেহারা। তার ছোট্ট বোনটার নিস্তব্ধতা আর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যু সবকিছু ধাক্কা সামলে নিতে নিতে যেন নিজের কষ্টটাই প্রকাশ করতে ভুলে গেল সে। নিজের পড়াশোনা, বাবার ব্যবসা, এই বাড়ি আর ছোট্ট একটা মাটি তৈরি রাজকুমারী, সবকিছুর দায়িত্ব তখন এসে পড়লো তার নাজুক কাঁধে।
প্রথম প্রথম সবকিছুতে হাঁপিয়ে উঠলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আর তাদের দেখাশোনা করতে দিনরাত এক করে দিয়েছেন তার বাবার ম্যানেজার রশিদ মিয়া, মানে রঞ্জনের বাবা। তিনিই ব্যবসায় সকল কিছু দেখাশোনা করেন। আর ধ্রুব ব্যস্ত হয়ে পড়ে তার বোনের দায়িত্ব পালনে আর বাবার স্বপ্ন পূরণে। ছেলেকে একজন ভালো ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিল ধ্রুবর বাবা। ধ্রুব সেই ইচ্ছে পূরণ করেছে। জরুরি কাজে 3 মাসের জন্য গিয়েছিল অন্য শহরে। এই প্রথম বুঝে মৃন্ময়কে রেখে কোথাও গিয়েছিল। চাইলেই মৃন্ময়কে সঙ্গে করে নিয়ে যেতে পারত, কিন্তু সে চেয়েছিল মৃন্ময়ী একা চলতে শিখুক, নিজেকে সামলিয়ে নিতে শিখুক। কিন্তু কে জানতো তার এই অভিমানী পাগলিটা তার সাথে একেবারেই সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে, সব জায়গা থেকে ব্লক করে নিজের নাম্বারই চেঞ্জ করে দিবে। মেয়েটা যে এত অভিমানী হয়েছে তা সে বুঝতেই পারেনি। দেখ তো আমার এত প্রিয় একটা শার্টকে ভিজিয়ে কি অবস্থা করছিস। ধ্রুবর কথায় মৃন্ময়ী আর চোখে তাকায়। হালকা গোলাপি রঙের শার্ট ধ্রুবর গায়ে জড়ানো। শার্টের রঙের কারণে যেন ধ্রুবকে অল্প বয়সী ছেলে মনে হচ্ছে। এই কালার ধ্রুবর মোটেও পছন্দ না। তার ভাষ্য মতে এটা বাচ্চা মেয়েদের কালার। ধ্রুবর জন্মদিনে মৃন্ময়ী নিজেই এই শার্টটা গিফট করেছিল। তারপর থেকে এটা ধ্রুবর প্রিয় শার্ট। চুপ করে আসিস কেন? আচ্ছা এবার বলতো, তুই আমাকে সব জায়গায় ব্লক করে রেখেছিস কেন? আর ব্লক করেছিস তো করেছিস, এতেও কি তোর মন শান্ত হয়নি যে নাম্বারই পাল্টে ফেললি? আমি কিভাবে তোর খোঁজ নিতাম বলতো? মৃন্ময়ী এবার মুখ খুলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, চারপাশে তো পাই লাগায় রেখেছিলে, তারা নিশ্চয়ই আমার নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে সবকিছু খবর তোমাকে জানিয়েছে। ধ্রুব হাসতে হাসতে বলল, আচ্ছা এবার বাসায় চল, প্রচুর ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। ঠিক করেছি বাসায় এসে একেবারে তোর হাতের বিরিয়ানি খাবো। আফনান চলে গেছে এই খবর পেয়েই তুমি তাড়াতাড়ি এসেছো, তাই না ভাই? মৃন্ময়ীর কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে, চোখ দুটো আবারও চিকচিক করে উঠছে। ধ্রুব হতাশ নিঃশ্বাস ফেলে বলল, একদম চোখের পানি ফেলবি না। যারা তোকে সম্মান করে না, তোর চোখের পানির মূল্য দেয় না, তাদের জন্য কখনো চোখের পানি ফেলবি না। আমাদের বাবা মা নেই বলে কি আমাদের পরিচয় নেই? নাকি আমরা রাস্তার ছেলে মেয়ে যে ওই মহিলা তোকে তুচ্ছ মনে করবে? আর আমার তো রাগ হচ্ছে আফনানের উপর। ওর তো উচিত চুরি পরে মায়ের আঁচল ধরে ঘোরা। একটা ছেলে হয়েও নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে না, নিজের মাকে বুঝিয়ে বলতে পারে না, তাকে তো ছেলে না মেয়ে বলা উচিত। সাধারণ মেয়ে না, নেকা টাইপের মেয়ে। ধ্রুবর কথায় মৃন্ময়ী খিলখিল করে হেসে উঠল। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়েছে মৃন্ময়ীর দিকে। কতদিন পর মেয়েটার মুখে হাসি দেখছে। আফনান ভাইয়াকে খালা বিয়ে দিয়ে দিয়েছে দোস্ত, কানাডিয়ান এক মেয়ের সাথে। ভাবতে পারছিস কেমন একটা পর্যায়ে চলে গেছে খালা? অর্পির কথা শুনে মৃন্ময়ী মৃদু হাসলো। 20 দিন যেতে না যেতেই বিয়ের খবর? বাহ, বেশ ভালোই তো। মৃন্ময়ী শাড়ির আঁচল ঠিক করতে করতে সহজ গলায় বলে, কানাডিয়ান মেয়েরা কেমন হয় রে অর্পি? নিশ্চয়ই খুব ভালো, তাই না? আমি তোকে আফনান ভাইয়ার বিয়ের খবর দিলাম, আর তুই কিনা কানাডিয়ান মেয়ের সম্পর্কে জানতে চাচ্ছিস? তুই কথা ঘোরানোর চেষ্টা করছিস, তাই না? মৃন্ময়ী আবারও হাসলো, ভীষণ মিষ্টি হাসি। অর্পি অবাক চোখে তাকিয়েছে মৃন্ময়ীর দিকে। মেয়েটার চোখে মুখে কোনো প্রকার খারাপ লাগার রেশ দেখা যাচ্ছে না। এই হাসিটা তার ভালো লাগলেও এই মুহূর্তে মৃন্ময়ীর মিষ্টি হাসি বড্ড অদ্ভুত লাগছে। প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার স্বাভাবিক ব্যবহার করা, মুচকি হাসা, এসব নিশ্চয়ই খুব বেমানান। বিয়ে করেছে এটা তো খুব ভালো খবর, খুশি সংবাদ। বিয়ে মানেই তো আনন্দ আনন্দ ভাব, তাই না? তুই হাসছিস কেন? তোর হাসি থেকে আমার বড্ড ভয় হচ্ছে, গা শিহরে উঠছে। প্লিজ বোন আমার, একটু স্বাভাবিক আচরণ কর। অর্পি বেশ অস্বস্তি নিয়ে কথাগুলো বলে। মৃন্ময়ী ব্রুবাকে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, স্বাভাবিক আচরণ বলতে কেমন? আফনান ভাইয়াকে খালা বিয়ে দিয়ে দিয়েছেন, এটা শুনে তোর মন খারাপ করা উচিত। রাগে গা জ্বলে যাওয়ার কথা। খালা আর ভাইয়াকে ইচ্ছে মতো বকা দিয়ে নিজেকে শান্ত করার কথা, আবার কান্না করার কথা। এইসব হচ্ছে স্বাভাবিক, কিন্তু তা না করে তুই হাসছিস। মৃন্ময়ী বেশ মনোযোগ দিয়ে অর্পির কথা শুনলো। অর্পি তার মুখে নানান রকম ভঙ্গিমা করে কথা বলছে, দেখতে ভালোই লাগছে। মুখ দেখে বোঝা যাচ্ছে সে তার খালার প্রতি ভীষণ ক্ষেপে আছে। মৃন্ময়ী সরল হাসি দিয়ে অতি শান্ত গলায় বলল, আফনানকে বিয়ে দেয়নি, সে নিজে বিয়ে করেছে। আফনান কোনো ছোট বাচ্চা না যে তাকে চকলেটের লোভ দেখে যা ইচ্ছে তা করিয়ে নেবে। যে কিনা ভালোবাসি বলেও ভালোবাসার জন্য লড়াই করতে জানে না, তার জন্য কেঁদে কেটে বুক ভাসানো নেহাতই বোকামি ছাড়া অন্য কিছু নয়। মৃন্ময়ীর শান্ত গলায় বলা এই কথাগুলোর মধ্যে হয়তো কিছু একটা ছিল, যার কারণে অর্পি আর কোনো কথা বাড়াতে পারেনি। অর্পি আহত দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার সাথে কেন নিয়তি এমন নিষ্ঠুর খেলা খেলে? সবসময় এই মেয়েটাই কেন আঘাত পায়? মৃন্ময়ী তো ঠিকই বলেছে, আফনান ভাই নিজেই বিয়ে করছে। উনি চাইলেই তো পারতেন খালাকে বোঝাতে। আজ না হয় কাল খালা হয়তো মেনেই নিতেন।
আর না মেনে নিলেও এত সহজে হার কেন মেনে নিলেন? ভালোবাসা কি এতটাই তুচ্ছ? হয়তো না, ভালোবাসা তুচ্ছ না। তবে ভালোবাসা আগলিয়ে রাখার ক্ষমতা সবার থাকে না। হয়তো আপনার ভাইয়েরও সেই ক্ষমতা নেই। ভালোবাসার মানুষটাই সঠিক না। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? মৃন্ময়ীর হালকা ধাক্কায় অর্পির হুঁশ ফিরে অপ্রস্তুত হাসি দিয়ে বলল। হারিয়ে যায়নি, এখনো আছি। মৃন্ময়ী কপাল কুঁচকে কিছুক্ষণ অর্পির দিকে তাকিয়ে রইল। ধ্রুবর পর যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সে হলো এই অর্পি। বন্ধুর সকল পরিস্থিতিতে কিভাবে পাশে থাকা যায় তা শুধুমাত্র এই মেয়েকে দেখিয়ে বোঝা যায়। অর্পির মৃন্ময়ীর হাত ধরে নিয়ে যাচ্ছে ভার্সিটির অন্যদিকে। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্সিটিতে বিশাল আয়োজন। স্টেজ থেকে দেশাত্মবোধক গানের সুর ভেসে আসছে। সেই গানেই একদল মেয়ে লাল সবুজ শাড়ি পরে নাচ পরিবেশন করছে। চারপাশ ছেলে মেয়েদের হইচয়ে গরম একটা পরিবেশ তৈরি হয়েছে। ছেলেরা গায়ে রং বেরঙের পাঞ্জাবি জড়িয়ে হই হুল্লোড় করছে, আর মেয়েরা লাল সবুজ আর সাদা আরো বিভিন্ন রঙের শাড়ি পরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। কেউ কেউ দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে, কেউ বাবার সেলফি তুলছে। কিছু কিছু মেয়ে অস্বস্তি নিয়ে এক পা দুপা করে হাঁটছে আর শাড়ির কুচি ধরে বারবার নিচে তাকাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়ি পরার অভ্যেস তাদের নেই। মৃন্ময়ী নিখুঁত চোখে সবকিছু এক পলকেই দেখে নেয়। মাঠের এই দিকটায় অনেক ভিড়। ভিড়ের মধ্যে অর্পির হাত ধরে তাল মিলিয়ে হাঁটা খুবই অস্বস্তি, তবুও তারা একে অপরের হাত ছাড়ছে না। হাত ধরে এই ভিড়ের মাঝে হেঁটে যাচ্ছে। কিছু কিছু জিনিস অস্বস্তির হলেও তা ভরসার হয়, ভালো লাগার কারণ হয়। দুপুরের শেষ, আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। মেঘের আড়ালে লুকিয়ে আছে শান্ত শীতল সূর্য। চারপাশে আধার নেমে এসেছে। মেঘাচ্ছন্ন আকাশ একটু পরপর গম্ভীরভাবে গর্জন করে উঠছে। গাছপালাকে এলোমেলো করে দিয়ে দমকা হাওয়া বইছে। খুব সম্ভবত বছরের প্রথম বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মৃন্ময়ী ফুটপাত ধরে হাঁটছে। আচমকাই ঝিরিঝিরি বৃষ্টি ফোঁটা পড়তে লাগলো। মৃন্ময়ী আকাশের দিকে তাকালো, তারপর আবার ঘাড় ঘুরিয়ে আশেপাশে দৃষ্টি দেয়। মানুষ ছুটোছুটি করে আশ্রয় খুঁজছে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি মানুষ, শুধু সে নিজেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একদমই ব্যস্ত হচ্ছে না। ভালো লাগছে বছর প্রথম বৃষ্টির ফোঁটায় নিজেকে বিলীন করতে। মৃন্ময়ী এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটা শুরু করলো। কিছুটা পথ তাকাতেই কেউ একজন তার পাশাপাশি তাল মিলিয়ে হাঁটা শুরু করছে। মৃন্ময়ী অবাক চোখে তাকায় পাশের মানুষটার দিকে। মৃন্ময়ীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেই মানুষটা মুচকি এসে থেমে থেমে বলল, কেমন আছেন মিস মৃন্ময়ী? মৃন্ময়ীর চাহনি তীক্ষ্ণ হলো। সরু চোখে পর্যবেক্ষণ করছে মানুষটাকে। কিছুটা চেনা চেনা লাগছে। বৃষ্টির ছাটে ভিজে আসা সাদা রঙের শার্ট গায়ে লিপটে যাচ্ছে। মুখের উপর বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। ডান গালের একদম সাইডের বড় কালো তিলটা আরো গাঢ়তর হলো। খুব সম্ভবত এটা জন্মচিহ্ন। বিদ্যুৎ ঝলকের মতোই মানুষের সাথে দেখা হওয়ার প্রথম রাতের কথা মনে পড়লো। এই জন্মচিহ্নটা মৃন্ময়ীর মাথায় খুব পাকাপোক্তভাবে বসে গেছে। মুগ্ধ আবারও সন্দেহের গলায় বলল, আমাকে চিনতে পারছেন না তাই তো? মৃন্ময়ী মুগ্ধর দিক থেকে চোখ সরিয়ে নেয়। ক্ষীণস্বরে বলল, চিনেছি তো, রাস্তায় কুড়িয়ে পাওয়া জামাই আপনি। মৃন্ময়ীর কথা মুগ্ধ ও লাজুক ভঙ্গিতে হাসলো। মিহি কণ্ঠে বলল, এই কথাটাই মনে রাখতে হলো আপনার? সবটাই মনে আছে। আপনাকে আবারও ধন্যবাদ সেদিনের জন্য। বারবার ধন্যবাদ বলতে হবে না। তা মিস মৃন্ময়ী, বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছেন? মৃন্ময়ী সহজ ভঙ্গিতে বলল, বাসায় যাচ্ছি। আপনি কেন বৃষ্টিতে ভিজতেছেন? মুগ্ধ হালকা হেসে কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে, বেশ রোমান্টিক একটা ওয়েদার। এই সময় বৃষ্টিতে না ভিজে থাকা আমার পক্ষে সম্ভব না। মৃন্ময়ী ফ্যালফ্যাল করে তাকিয়েছে মুগ্ধর দিকে। মুগ্ধর মুখে স্কুল পড়ুয়া ছেলেদের মতো কথা শুনে খানিকটা বিভ্রান্ত হলো। মুগ্ধ উৎকণ্ঠিত হয়ে বলল, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। কথাটা বলি মুগ্ধ ডান পাশের কদম গাছের দিকে এগিয়ে গেল। সব থেকে নিচের ডাল থেকে কয়েক কদম ফুল ছিঁড়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। মুখে বিশ্বজয়ী হাসি ঝুলিয়ে ফিরে আসে মৃন্ময়ীর কাছে। হাত বাড়িয়ে সবগুলো ফুল মৃন্ময়ীর দিকে এগিয়ে দিয়ে বলল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাদা শাড়ি পরা এক বৃষ্টিকন্যা বৃষ্টিতে ভিজছে, অথচ তার হাত খালি। এটা ঠিক মানাচ্ছে না। বৃষ্টি ভেজা রমণীর হাতে একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম থাকবে, এটা মানানসই। নিন, এইগুলো ধরুন, নিজের হাতে নিয়ে হাঁটুন। মৃন্ময় ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কর্মকাণ্ডে সে বারবার বিস্মিত না হয়ে পারছে না। বিস্ময় ভাবটা নিজের মাঝে চেপে রেখে ভ্রুক্ষেপহীন ভাবে বলল, যদি না নেই তাহলে কি রাগ করবেন? মুগ্ধ বেশ ভাব নিয়ে বলল, হুম, শাড়ি পরা মেয়েদের উপর রাগ করতে হয় না, আর রাগ করলেও রাগটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। মুগ্ধর কথায় মৃন্ময়ী ঠোঁট চেপে হাসলো। হাসি মুখে ফুলগুলো নিজের হাতে নিয়ে নেয়। ফুলগুলো দেখতে দেখতে বলল, আপনার কথাবার্তা সাহিত্যিক মানুষের মতো। যেমন তেমন সাহিত্যিক না, ভয়ঙ্কর রোমান্টিক ধাঁচের। আপনি নিশ্চয়ই খুব গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাই রোমান্টিকতা মুখ দিয়ে খোয়ের মতো ফুটছে। মুগ্ধ হো হো করে হেসে উঠল।
শক্তপোক্ত বিশালাকার শরীরটা কাঁপিয়ে তুলে হাসছে। হালকা ভেজা চুলগুলো ডান হাতে পেছনে ঢেলে দিয়ে মুখ গুছলো। কণ্ঠে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী। প্রেমের হাবুডুবু খাওয়ার মতো বোকামি আমি করব না। ভালোবাসলে ডিরেক্ট 3 বার কবুল বলে নিজের করে ফেলবো। মৃন্ময় হতভম্ব। মানুষটাকে তার কাছে বড্ড বেশি অদ্ভুত লাগছে। লোকটা ধ্রুবর বয়সী হবে হয়তো, 27-28-এর কাছাকাছি। এই বয়সে এসব উদ্ভট কথায় মানায়? এসব কথা তো অল্প বয়সী ছেলে মেয়েদের মুখে মানায়, যাদেরকে নিয়ন্ত্রণ করে আবেগ। আবেগের বশে এসব কথাবার্তা বলা অল্প বয়সী ছেলে মেয়েদেরই অভ্যাস। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। তখনই পেছন থেকে একটা রিকশা এসে তাদের সামনে থামলো। রিকশার ভেতর বসে থাকা রঞ্জন উত্তেজিত হয়ে বলল, আপু, তাড়াতাড়ি রিকশায় উঠে আসুন, বেশি ভিজলে আপনার জ্বর আসবে। মৃন্ময়ী হতাশ নিঃশ্বাস ফেলে রিকশা উঠে রঞ্জনের পাশে বসলো। বিরক্তি প্রকাশ করে বলল, তো ধ্রুব ভাইজান এখনো আমার পেছনে তোকে লাগিয়ে রেখেছে? রঞ্জন বরাবরের মতোই দাঁত কেলিয়ে হাসলো। মৃন্ময়ী রাগের দৃষ্টিতে কিছুক্ষণ রঞ্জনের দিকে তাকিয়ে থেকে মুগ্ধর দিকে তাকায়। যথাসাধ্য বিনীত ভঙ্গিতে বলল, আজ আসছি, ভালো থাকবেন। মুগ্ধ চোখের ইশারায় সম্মতি জানাতেই তারা চলে গেল। মুগ্ধ স্থির চোখে রিকশার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ডের মাঝে রিকশা তার দৃষ্টির বাইরে চলে গেল। মুগ্ধ আবারও হাসলো, অদ্ভুত হাসি। ধ্রুব হসপিটাল থেকে বাসায় শেষ হচ্ছে মৃন্ময়ী রুমে চলে আসে। বিছানার ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে মৃন্ময়ী। দুদিনের জ্বরে যেন একদম দুর্বল হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। ধ্রুব চিন্তিত মুখে মৃন্ময়ীর পাশে বসলো। ডিউটির জন্য ঠিকমতো মেয়েটার খেয়ালও রাখতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ীর কপালে হাত রেখে তাপমাত্রা বোঝার চেষ্টা করছে। এখন আর জ্বর নেই। মৃন্ময়ী তার কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ভেজা শরীরে ধ্রুবকে দেখে বিস্ময় নিয়ে প্রশ্ন করে, বাইরে বৃষ্টি হচ্ছে? ধ্রুব গম্ভীর গলায় বলল, কেন আবার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? আমি কি তা বলেছি নাকি? মৃন্ময়ী মলিন কণ্ঠে কথাগুলো বলেই উঠে বসলো। ধ্রুব নরম গলায় বলল, এখন কেমন লাগছে? একদম ফিটফাট, সুস্থ। আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ধ্রুব চুপ করে রইল। কিছুটা সময় পর বেশ সিরিয়াস হয়ে বলল, তরু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, এখন বলবো। মৃন্ময় বিস্ময় নিয়ে তাকায় তার ভাইয়ের দিকে। কি এমন কথা বলবে যে আগে পারমিশন নিয়ে নিচ্ছে? আগে তো কখনো এমন করে কথা বলেনি তার ভাই। ধ্রুব বেশ ইতস্তত করে বলল, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি তরু। তুই আবার ভাবিস না আমি তোকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছি। আমি চাই ছেলেটার সাথে তোর আলাদাভাবে সাক্ষাৎ হোক। তারপর তুই হ্যাঁ বললে হ্যাঁ, আর না বললে না। ব্যাস এইটুকুই। আমি কোনো প্রকার জোর খাটাচ্ছি না তোর উপর। মৃন্ময়ী অপলকভাবে তাকিয়ে রইল তার ভাইয়ের থমথমে চেহারার দিকে। দেখেই বোঝা যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলায় ধ্রুবর মাঝে আতঙ্কিত একটা ভাব এসে পড়েছে। তার কি উচিত হবে এখন কিছু কঠিন কথা বলে তার ভাইকে ভয় দেখানো? হয়তো তার কঠিন কথা শুনে ধ্রুব ভীষণ উত্তেজিত হয়ে পড়বে। তাকে নিয়ে উত্তেজিত হওয়ার মানুষ নেই বললেই চলে, তাই ধ্রুবকে উত্তেজিত হতে দেখলে তার বেশ ভালো লাগে। মৃন্ময়ী সেরকম কিছুই করলো না, স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই সামান্য একটা কথা বলতেই তোমার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল? ধ্রুব অবাক চোখে তাকায়। মৃন্ময়ী কথাটা বলেই খিলখিল করে হেসে ওঠে। মনে হচ্ছে তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে বেশ মজা পেয়েছে মেয়েটা। মাঝে মাঝে মৃন্ময়ীর এমন বাচ্চামো দেখে খুব ভালো লাগে তার। অল্পতেই প্রাণ খোলা হাসি কজনেই বা হাসতে পারে। আচ্ছা, এখন যাও, ফ্রেশ হয়ে নাও। ভেজা জামা কাপড় পরে এখানে বসে থাকতে হবে না। তারপর দেখা যাবে দুজনেই জ্বরে কাত হয়ে বিছানায় শুয়ে আছি। মৃন্ময়ী শাসনের গলায় কথাগুলো বলল। ধ্রুব নির্মল হেসে মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময়ী সেদিকে চেয়ে তপ্ত শ্বাস ফেলে। রাত তখন 9টা। ধ্রুব খাবার রেডি করে এসে দেখলো মৃন্ময়ী তার রুমে নেই। বারান্দায় কিংবা ওয়াশরুমে খুঁজেও তাকে পাওয়া গেল না। ধ্রুব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো মৃন্ময়ীর উদ্দেশ্যে। সে জানে মৃন্ময়ী এখন কোথায় থাকতে পারে। দুঃখবিলাসী বাগানের দোলনায় পা তুলে উদাসীন ভঙ্গিতে বসে আছে মৃন্ময়ী। ধ্রুব নিঃশব্দে মৃন্ময়ীর পাশে এসে দাঁড়ায়। মৃন্ময়ীর দৃষ্টি আকর্ষণে মিহি কণ্ঠে ডাকলো, তরু। মৃন্ময়ী ধ্রুবর দিকে তাকালো না, আগের ভঙ্গিতেই বসে থেকে বলল, আমার পাশে বসো ভাইয়া। ধ্রুব চুপচাপ মৃন্ময়ীর কথা অনুযায়ী বসে পড়ল। তবে কেউ কোনো কথা বলছে না। দুজনের মনেই চলছে নানাবিধ চিন্তা ভাবনা আর কিছু পুরনো স্মৃতির খেলা। বাবা মারা যাওয়ার প্রায় 15 দিন পর মৃন্ময়ী মুখ ফুটে কথা বলেছিল। বিষণ্ণ গলায় আবদার করেছিল ধ্রুব ভাইয়ের কাছে। বাবা আমাকে জন্মদিনের গিফট দেয়নি। তুমি কি বাবার পক্ষ থেকে আমাকে এমন একটা গিফট দেবে যা সব সময় আমার পাশে থাকবে? ধ্রুব তখন কোনো কিছু বলতে পারেনি। তবে তার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এই বাগানটা সুন্দর করে সাজিয়ে উপহার দিয়েছিল। নাম রেখেছিল দুঃখ বিলাসী। আর বাড়ির বাহিরে খুব সুন্দর করে নেম প্লেট লাগিয়ে দিচ্ছিল মৃন্ময়ীর ইচ্ছে তরু। মৃন্ময়ী এসব দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিল, এসব কেন ভাইয়া? দুঃখ বিলাসীতে
তুই তোর সব দুঃখ কষ্ট এই গাছগুলোর সাথে ভাগাভাগি করে নিবি। দেখবি তোর মন খুব হালকা লাগবে। আর এই যে বাড়িটা, এটাও সব সময়ই তোর পাশে থাকবে। আর সেই সাথে আমি তো সব সময়ই আছি তোর সঙ্গে। আর কি লাগবে? সেদিন ছোট মৃন্ময়ী খুশি মনে ধ্রুবর কথা মেনে নিয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে তার ভাই ঠিক বলেনি, মিথ্যা আশ্বাস দিয়েছিল তাকে। তুমি মিথ্যা কথা বলেছিলে যে তুমি সব সময় আমার পাশে থাকবে, তাই না ভাইয়া? আমার বিয়ে হয়ে গেলে আমাকে আলাদা হয়ে যেতে হবে। এই বাড়ি বাগান আর তুমি সবকিছু থেকে দূরে চলে যেতে হবে আমাকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, বিয়ে তো সবারই হয়। আর আমি তো তোকে বনবাসী করে দিচ্ছি না যে এখানে আসতে পারবি না, আমার সাথে যোগাযোগ করতে পারবি না। আমি সব সময়ই তোর পাশে থাকবো। তাই এসব উল্টাপাল্টা কথা ভেবে শুধু শুধু মন খারাপ করিস না তো তরু। ধ্রুবর কথায় মৃন্ময়ীর ভাবভঙ্গিতে কোনো প্রকার পরিবর্তন হলো না। নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো ধ্রুবর দিকে, নরম গলায় জিজ্ঞেস করলো, আমি না থাকলেও তো তুমি একা হয়ে যাবে, তোমার অনেক কষ্ট হবে, তাই না? ধ্রুব রসিকতা করে বলল, হুম, একদমই কষ্ট হবে না। আমি তো বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বিন্দাস আনন্দে থাকবো। ধ্রুব হাসি হাসি মুখে তাকিয়ে আছে মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ীর নির্লিপ্ত দৃষ্টি তীক্ষ্ণ হলো, কনুই দিয়ে ধ্রুবর পেটে গোতা মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখে নিব আমাকে ছাড়া কেমন আনন্দে থাকো। ধ্রুব উচ্চস্বরে হেসে উঠল। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, এখন চল ডিনার করবি। আর আমি কাল তোকে রেস্টুরেন্টের ঠিকানা আর সময় বলে দিব। তোর ইচ্ছে হলে যাবি, আর না হলে না। মৃন্ময়ী কিছু বলল না, চুপচাপ উঠে তার ভাইয়ের সাথে ভেতরে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, সূর্যের হলদেটে আভা ছড়িয়ে পড়েছে বাহিরের পিচ ঢালা রাস্তায়। রেস্টুরেন্টের জানালার পাশে টেবিলটা দখল করে বসে একজন নিশ্চুপ মানবী নিস্তব্ধতায় যেন মুড়িয়ে রেখেছে দুজনকে। মৃন্ময় অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, কফির মগে চুমুক দিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকায় তার ঠিক সামনের মানুষটার দিকে। এখানে সে মুগ্ধকে দেখে কিছুটা বিস্মিত হয়েছিল সে, তবে এই বিষয় ভাবটা প্রকাশ করেনি। লোকটাকে আগে থেকে পাগলাটে টাইপের মনে হয়েছে তার কাছে। মুগ্ধ তার চোখ দুটো ছোট ছোট করে মৃন্ময়ীকে দেখছে, খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে মৃন্ময়ীকে, বোঝার চেষ্টা করছে মৃন্ময়ীর হাবভাব। এই মুহূর্তে মৃন্ময়ীর চোখে ভয়াবহ বিস্ময় থাকার কথা ছিল, কিন্তু সে এতক্ষণ ধরে মৃন্ময়ীর মাঝে একটু বিস্ময় ভাব দেখতে পেল না। চরম হতাশায় মুখটা মলিন হয়ে গেল তার। মৃন্ময়ীকে চমকাতে চেয়েছিল সে, তবে তার হলো না। মেয়েটা চমকে উঠবে তো দূরে থাক, বিস্ময় নিয়ে তাকে কিছু জিজ্ঞাসাও করলো না এখন পর্যন্ত। এবার বলুন আসল কাহিনী কি? ভাইয়ের সাথে আপনার পরিচয় কি করে হলো? মৃন্ময়ী নম্রতা সহকারে প্রশ্ন করলো মুগ্ধকে। মুগ্ধ তার উদাসীনতা লুকিয়ে সহজ গলায় বলল, সেদিন রাতে আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রঞ্জনের সাথে দেখা হয়। আপনাকে ওই লোকের কাছ থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানাই। আর তখনই রঞ্জনের ফোনে আপনার ভাইয়ের সাথে কথা প্লাস পরিচয়। আমরা একই বয়সী, তাই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সামান্য পরিচয়, বিয়ের কথাবার্তা, দেখা দেখি পর্যন্ত আসলো কি করে? মৃন্ময়ীর প্রশ্নে মুগ্ধ অমায়িক ভঙ্গিতে হাসলো, নরম গলায় বলল, বলেছিলাম তো, আমি প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী। ভালোবাসলে তাকে ডিরেক্ট বিয়ে করে ফেলবো। আমাকে ভালোবাসেন? আমার সম্পর্কে কতটুকু জানেন যে হুট করে বিয়ে করতে যাচ্ছেন? তোমার সম্পর্কে ধ্রুব আমাকে সবকিছুই বলেছে, বাকিটুকু না হয় বিয়ের পর জেনে নিব। আর বাকি রইল ভালোবাসা, সেটা আমি নিজেও জানি না। তবে তোমার স্নিগ্ধ চাহনি আমাকে খুব করে টানে। প্রথম তোমাকে রিকশায় বসে কান্না করতে দেখেছি, তোমার এই সিক্ত চোখ দুটো দেখেই গাড়ি থেকে নেমে তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু কেন নিয়েছি তা আমি নিজেও জানি না। মৃন্ময়ী চুপ করে রইল। মুগ্ধ তার সাথে বেশ আন্তরিক ভঙ্গিতে কথা বলা শুরু করেছে, খুব সহজেই আপনি থেকে তুমি সম্বোধনে চলে এসেছে। মৃন্ময়ী ভ্রুজোড়া ঈষৎ কুঞ্চিত করে গম্ভীর মুখে বলল, আপনার কি মনে হচ্ছে না আপনি অল্প বয়সী ছেলেদের মতো ভীষণ আবেগী কথাবার্তা বলছেন? এসব আবেগ দিয়ে জীবন চলবে না মিস্টার মুগ্ধ। মুগ্ধ মৃদু হেসে খানিকটা ঝুঁকে আসে, শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুমি পাশে থাকা অবস্থায় জীবন এক জায়গায় থমকে গেলেও আমি ভীষণ খুশি। মৃন্ময়ী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কি পাগল? তবে সব সময় না। তুমি সামনে আসলে তোমার চাহনিতেই নিজেকে পাগল পাগল মনে হয়। খুবই চিন্তার বিষয়, তাই না? মৃন্ময়ী ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। এই লোকের সাথে সে কিছুতেই পেরে উঠবে না, নাছোড়বান্দা টাইপ মানুষ। না না, নাছোড়বান্দা থেকেও চরম পর্যায়ের মানুষ উনি। মৃন্ময়ী চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। মুগ্ধ আনন্দিত মুখে তার দিকে এক মনে তাকিয়ে আছে, এক সেকেন্ডের জন্য তার দৃষ্টি সরাচ্ছে না। মুগ্ধর এভাবে তাকিয়ে থাকায় মৃন্ময়ী বেশ অস্বস্তি বোধ করছে। নিজেকে যথাসাধ্য গম্ভীর করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার চোখ তো শুধু তাকেই দেখতে চাই, যাকে দেখলে মনে প্রশান্তির শীতল হাওয়া বয়ে যায়। মৃন্ময়ীর রাগ তরতর করে মাথায় চড়ে বসলো, চোখে মুখে কাঠিন্যতা এনে শক্ত গলায় বলল, থামবেন আপনি?
কি শুরু করেছেন এসব? এত কাব্যিক কথা বলছেন কেন? বাস্তবে ফিরে আসুন। বাস্তবতা আপনার কথার মতো এত মধুর নয়, বাস্তবতা খুবই নিষ্ঠুর। মুগ্ধ বরাবরের মতোই হাসলো, অত্যন্ত নরম সুরে বলল, এই নিষ্ঠুর বাস্তবতাই তো তোমাকে আর আমাকে যুগলবন্দি করেছে। মৃন্ময় বিস্ময় নিয়ে ক্ষীণস্বরে বলল, মানে কিসের যুগলবন্দি? মুগ্ধর কাছ থেকে কোনো উত্তর পাওয়ার আগেই একজন ভীষণ উত্তেজনা নিয়ে মুগ্ধর সামনে এসে দাঁড়ায়। মুগ্ধ হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই লোকটা তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর যা বলে তা শুনে কৌতূহলে মৃন্ময়ের চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। কেমন আছিস মৃন্ময়? কত বছর পর দেখা তোর সাথে। এটা কে, ভাবি নাকি? না, তবে খুব শীঘ্রই হবে। অবশ্য এখনো ভাবতে পারিস। মুগ্ধ কথাটা বলে মৃন্ময়ের দিকে তাকিয়ে অমায়িক ভঙ্গিতে হাসলো। মুগ্ধকে দেখে মনে হলো সে বুক ফুলিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে কথাটা বলছে। মৃন্ময় হতবাক হয়ে স্থির বসে রইল। তাকে কি বলে পরিচয় দিচ্ছে না দিচ্ছে এসব নিয়ে সে মাথা ঘামাচ্ছে না। সে ভাবছে মৃন্ময় নামটা নিয়ে। চোরকির মতো মৃন্ময় নামটা ঘুরছে তার মস্তিষ্কে। লোকটা মুগ্ধকে মৃন্ময় বলে ডেকেছে, কিন্তু সে যতটুকু জানে তার নাম মুগ্ধ। মুগ্ধ মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, ওর নাম জিসান, আমার কলেজ ফ্রেন্ড। কথাটা বলেই জিসানের কাঁধে হাত রাখে। জিসান মৃন্ময়ের দিকে চেয়ে বিনয়ী ভঙ্গিতে হাসলো। মুগ্ধ মৃন্ময়কে দেখিয়ে জিসানের উদ্দেশ্যে বলল, আর জিসান ও হলো মৃন্ময়ী, আমার হাফ স্ত্রী। হাফ থেকে ফুল হওয়ার পথে গাড়ি চলছে, এই আর কি। মুগ্ধ সশব্দে হাসলো। সে নিজের কথাতেই যেন বেশ মজা পেল। সে হাসছে, কিন্তু জিসান আর মৃন্ময়ী কারো মুখেই হাসি নেই। এতে যেন মুগ্ধ আরো বেশি মজা পাচ্ছে। সে শুধু মৃন্ময়ীকে চমকাতে চেয়েছিল, কিন্তু এখন দুজন মানুষকে একসঙ্গে বিভ্রান্ত করতে পেরেছে। জিসান ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করে, ভাবির নাম মৃন্ময়ী? মানে সত্যি মৃন্ময়ী? মুগ্ধ বরাবরের মতোই হাসলো। তার চরিত্রের স্বভাবজাত হাসি। আর মৃন্ময়ী, সে তো আগের মতোই হতচকিত। কেউ একজন তার নাম শুনে হতভম্ব, আর সে হতভম্ব আরেকজনের নাম শুনে। তবে কি মুগ্ধ এই যুগলবন্দী হওয়ার কথাই বলছে? মুগ্ধ লুকিয়ে রেখেছে তার নেম। হ্যাঁ, তোর ভাবির নাম আসলেই মৃন্ময়ী? জিসান তার কৌতূহল ভাব মুহূর্তে একরাশ ভালো লাগায় রূপান্তর করলো। চোখ মুখ আনন্দে উজ্জ্বল করে উল্লাসিত গলায় বলল, বাহ, তোদের জুটি দেখছে আগে থেকেই ঠিক করে রেখেছে। মৃন্ময়ের বউ মৃন্ময়ী, ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং। সবাই তোদের দুজনের নাম শুনে চমকে যাবে। আর তোর তো স্বভাবই মানুষকে চমকানো। মুগ্ধ আর জিসান নানান রকম কথা বলে হাসাহাসি করছে। জিসানকে কেউ একজন ডাক দিতে সে হড়বড়িয়ে বলল, দোস্ত যাই রে, আমার কলিগ দাঁড়িয়ে আছে। ভাবি যাই, ভালো থাকবেন। আপনার সাথে তো কথাই হলো না ঠিক মতো। যাই হোক, বিয়েতে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু। মৃন্ময় অপ্রস্তুত হয়ে বলল, জি জি অবশ্যই, ভালো থাকবেন। জিসান চলে গেল। আবারও সামনাসামনি মুখোমুখি হয়ে বসে আছে তারা দুজন। আবারও যেন নিস্তব্ধতা মুড়িয়ে নিয়েছে নিজেদেরকে। মৃন্ময়ের মুখ গম্ভীর গম্ভীর ভাব, আর মুগ্ধ ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চাপা হাসি হঠাৎই বিস্ফোরিত হলো। উচ্চস্বরে হু হা করে হেসে উঠল মুগ্ধ। আশেপাশের মানুষ মুগ্ধর হাসির শব্দে এক নজর তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয় নিজেদের মতো। বাকি রইল একজোড়া বিরক্তি মাখানো ডাগর ডাগর চোখ। মুগ্ধর আচরণে সে ভীষণ বিরক্ত। একটা মানুষ এতটা উদ্ভট প্রকৃতির কি করে হয়? এই ছোট একটা প্রশ্নই বারবার মনে মনে আওড়াচ্ছে মৃন্ময়ী। আপনি থামবেন নাকি আমি চলে যাব? এই না না, চলে যেতে হবে না, এই তো আমি থেমে গেছি। মুগ্ধ হাসি থামিয়ে বুক টান টান করে বসলো। মুখে গম্ভীরতা আনার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই পারতেছে না। মুগ্ধর এমন আচরণে মৃন্ময়ী মনে মনে হাসলো। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আপনার নাম মিন্ময়, এটা প্রথম দিন বলেননি কেন? মুগ্ধ টেবিলের উপর দু হাত তুলে খানিকটা ঝুঁকে এসে বলল, তখন বললে হয়তো তুমি বিশ্বাস করতে চাইতে না। ভাবতে আমি ফ্লার্টিং করার চেষ্টা করছি, আর তার চেয়ে বড় কথা হলো আমি তোমাকে চমকাতে চেয়েছিলাম। মৃন্ময়ী চুপ করে রইল। কিছুটা সময় পর মুগ্ধ শান্ত গলায় বলল, জানো তো, মৃন্ময় যুগলবন্দি হবে শুধুমাত্র মৃন্ময়ের সঙ্গে। এটাই নিয়তি, আমাদের যুগল প্রেমের যুগলবন্দি হওয়ার নিয়তি। তা না হয় পরেই দেখা যাবে, এখন আমি উঠছি, রাত হয়ে যাচ্ছে। মৃন্ময়ী ব্যাগ নিয়ে উঠে দাঁড়াতেই মুগ্ধ বলল, আমি বাসায় পৌঁছে দেই তোমাকে? না দরকার নেই, রঙ্গন হয়তো বাহিরেই আছে, আপনাকে কষ্ট করতে হবে না। আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু অন্য কিছু তো বলে যাও। মৃন্ময়ী ব্রু কুঁচকিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো। অন্য কিছু মানে কি বলে যাব? মুগ্ধ উদাসীন গলায় বলল, দেখা দেখি কোন পর্যায়ে গেল, পজিটিভ নাকি নেগেটিভ? পাত্র দেখতে আসলে, অথচ পাত্র পছন্দ হয়েছে কিনা তা তো বললে না। আপাতত কিছু বলতে পারছি না, পাত্র তার ছিঁড়ে টাইপের, তাই আমাকে ভাবতে হবে, ভীষণ ভাবতে হবে। মৃন্ময়ী চলে গেল। মুগ্ধ হতাশ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ চোখে তাকিয়েছে মৃন্ময়ীর যাওয়ার পথে। মৃন্ময়ী বাসায় এসে মুগ্ধর প্রসঙ্গে কোনো কথাই বলেনি। ধ্রুবকে এসব নিয়ে কিছুই জিজ্ঞেস করেনি। আর ধ্রুবও তার কাছে কিছু জানতে চায়নি। সবকিছু চলছিল স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো। হ্যালো দোস্ত। বল, এত রাতে কল করেছিস কি মনে করে?
মৃন্ময়ের বিরক্তি মাখা কণ্ঠ অর্পির গায়ে লাগলো না। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, 11টা বাজে, ঘুমিয়ে পড়লে নাকি? আমি তোর মতো রাত জেগে চ্যাট করি না যে এখনো চোখ মেলে তাকিয়ে থাকবো। আর বাসায় একটা ডাক্তার সাহেব আছেই, অনিয়মের প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন কথা না বাড়িয়ে বল, ফোন করেছিস কি জন্য? মৃন্ময় তিক্ত গলায় কথাগুলো বলে। অর্পির প্রত্যুত্তরের অপেক্ষা করছে সে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অর্পি হয়তো কিছু একটা নিয়ে ইতস্তত বোধ করছে। মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বলল, কি হলো, কথা বলছিস না কেন? কিছু কি হয়েছে? অর্পি নিচু গলায় থেমে থেমে বলল, আফনান ভাইয়া কালকে আমাকে কল দিয়েছিলেন, তোর কথা জানতে চেয়েছে, তোর নতুন নাম্বার অনেকবার চেয়েছে। মৃন্ময় অতি ঠান্ডা গলায় বলল, তা তুই কি করলি? আমি কিছুই বলিনি, তোর নাম্বারও দেইনি। মৃন্ময় স্বস্তির নিঃশ্বাস ফেলে নরম সুরে বলল, এই প্রথম একটা ভালো কাজ করলি। প্রশংসা করার মতো কাজ করেছিস। তবে এই ভালো কাজটা সবসময় টিকিয়ে রাখিস। পথহারা হয়ে যাস না। এখন রাখছি, আমার ঘুম পাচ্ছে। অর্পির কোনো কথার অপেক্ষা না করে মৃন্ময় ফোন কেটে দিল। চোখ বন্ধ করে বুক ভরে একটা শ্বাস নিয়ে আবারও শুয়ে পড়লো। এসব নিয়ে ভাবার ইচ্ছে করছে না মোটেও। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কান্নাকাটি করে বুক ফাঁসালে কি হবে? মানুষটা ফিরে আসবে? না, আসবে না। সে তার নতুন বনি হয়তো ভালোই আছে, আর এখন ভালো না থাকলেও কিছুদিনের মধ্যেই হয়তো ভালো থাকা শুরু করবে। তাহলে কেন আবারও যোগাযোগ করতে চাইছে? বিয়ের খবর দিতে নাকি পরকীয়া করতে? নির্জন পথ ধরে হাঁটছে মুগ্ধ আর মৃন্ময়ী। মুগ্ধর নানান রকমের কথাবার্তায় মৃন্ময়ী নিজেকে কিছুতেই গম্ভীর করে রাখতে পারছে না। মুগ্ধ কথা বলছে আর সে হাসছে, কখনো মুচকি হাসি, কখনো বা প্রাণ খোলা হাসি। এই হাসিতে নেই কোনো বিষাদ, আর না আছে কোনো মন খারাপের কারণ। ধ্রুবর পর এই একটা মানুষের সামনে সে নিজেকে ভীষণ খুশি মানুষ হিসেবে আবিষ্কার করে। এই দুটো মানুষের সামনে আসলে যেন নিজের সকল দুঃখ কষ্টের কথা নিমিষেই ভুলে যায়। দুনিয়ার সকল কিছুই তখন রূপান্তরিত হয় আনন্দে। তুচ্ছ থেকে তুচ্ছতম কারণেও তখন আনন্দিত হয়ে ওঠে তার মন। মুগ্ধকে সে যতই দেখেছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ এতটা প্রাণবন্ত কিভাবে হয়? সবসময় এত হাসি খুশি কিভাবে থাকতে পারে? মৃন্ময়ী, মুগ্ধর গম্ভীর ডাকে মৃন্ময়ী ব্রু বাঁকিয়ে তাকায়। হঠাৎ করে এমন গম্ভীর ডাক হজম করতে কিছুটা সময় নিচ্ছে। মুগ্ধ সামনের সরু পথের দিকে দৃষ্টি দিয়ে দারুণ গম্ভীর ভঙ্গিতে বলল, অনেক চিন্তা ভাবনা করেছি, সব শেষে মস্তিষ্ক একটা কথাই বলল, তোমাকে ইমপ্রেস করা আমার পক্ষে সম্ভব না, তাই হার মেনে নেওয়াটাই আমার জন্য সুখকর। আর তার চেয়েও বড় কথা, এসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না, শুধু শুধু সময় নষ্ট। মৃন্ময়ী হতবিহ্বল হয়ে চেয়ে রইল। মুগ্ধ হাঁটছে, কিছুটা সামনে এগিয়ে গেছে, কিন্তু মৃন্ময়ী এক জায়গায় থমকে দাঁড়িয়ে রইল। মুগ্ধর কথাগুলো ঠিক মানতে পারছে না। হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়া আর এমন নিষ্ঠুর কথাবার্তা বলে, এসব কোনোটাই মুগ্ধর চরিত্রের সাথে যায় না। এ নিয়ে মুগ্ধর সাথে দেখা হয়েছে 8 বার। লাস্ট 15 দিনই দেখা হয়েছে 5 দিন। প্রতিবারই দেখা হয়েছে হুটহাট করে। এই লোকটা কখনোই বলে কয়ে আসে না, হঠাৎ করেই তাকে চমকে দেয়। তাকে চমকে দেওয়ার জন্য মুগ্ধর স্বভাবগত অভ্যাস হয়ে গেছে। মুগ্ধর এসব অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ডের কারণেই মৃন্ময়ী আনন্দ পায়। তবে তা প্রকাশ্যে না, আনন্দটা সে লুকিয়ে রাখে তার মনের ভিতরে, একদম গহীন কোণে। কিন্তু আজ মুগ্ধর মুখে এসব কথা শুনে তার আনন্দ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল। মুখ হয়ে গেল অমাবস্যার চাঁদের মতো অন্ধকার। ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। অনেক তো সময় নষ্ট করলাম, বাকি প্রেম না হয় বিয়ের পরেই করব। তুমি কি বলো বউ? মৃন্ময়ের চোখ দুটো বড় বড় হলো। মনে হচ্ছে এখনই অক্ষিকুটুর থেকে চোখ দুটো বেরিয়ে আসবে। হঠাৎ করে যেন সে প্রাণ ফিরে পেল। বউ ডাক শুনে লজ্জাও পেল, কিন্তু সেটাও অপ্রকাশ্যেই রয়ে গেল। মুখে রাগে রাগি ভাব এনে বলল, আপনি এমন উদ্ভট আচরণ করেন কেন? আপনি আদৌ স্বাভাবিক একজন মানুষ নাকি পাগল? আমি বুঝতে পারছি না। মুগ্ধ পেছন ঘুরে ধীর পায়ে মৃন্ময়ের কাছে এসে দাঁড়ালো। মৃন্ময়কে অবাক করে দিয়ে খানিকটা ঝুঁকে এসে মুখোমুখি হলো। দুজনের চোখাচোখি হলো। শীতল হাওয়া বয়ে গেল মুগ্ধর হৃদয়। তপ্ত নিঃশ্বাস গিয়ে আছড়ে পড়লো মৃন্ময়ের মুখে। তীব্র তীব্রতর হলো মৃন্ময়ের হৃদস্পন্দন। তপ্ত নিঃশ্বাসের স্পর্শে পুরো শরীরে শিহরিত হলো লজ্জার উষ্ণ অনুভূতি। ভারী হয়ে এলো তার নিঃশ্বাস। চোখ জোড়ে বিস্ময়ে বড় হলো। গলার কাছে সকল কথা দলা পাকিয়ে রইল। মুগ্ধ এক দৃষ্টিতে মৃন্ময়ের চোখের দিকে চেয়ে সহজ গলায় বলল, এই যে তোমার এই চোখ দুটো আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার চোখ দুটো হয়তো আমাকে খুব কঠিন এবং খারাপভাবেই বশ করে ফেলেছে। তা না হলে একজন উকিল তোমার সামনে আসলেই কেন এলোমেলো হয়ে যাবে? একজন প্রফেশনাল যুক্তিবাদী উকিল তোমার সামনে আসলেই কেন আবেগী সাহিত্যিক কথাবার্তা বলবে? এটা কি তোমার স্নিগ্ধ চাহনির বশীকরণের জন্য না? আমার কি উচিত না তোমার চোখ দুটোর নামে মামলা করা, আমাকে দেউলিয়া করার দায়ে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া? তোমার কি উচিত না নিজের ভুল স্বীকার করে মৃন্ময়ের সাথে নিজেকে যুগলবন্দি করে ফেলা?
মৃন্ময়ের হতভম্ব মস্তিষ্কে মুগ্ধর কথাগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছুটে চলল। বিস্ময়ে বড় হয়ে আসা চোখ দুটো ঘন ঘন পলক ফেলছে। কিছুটা সময় কেটে গেল এভাবেই। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সচল হলো মৃন্ময়ের হতভম্ব মস্তিষ্ক। মুগ্ধকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ করতে চাইল। কাপা কাপা হাতে ধাক্কা দিল মুগ্ধর বলিষ্ঠ বুকে। মৃন্ময়ের প্রতিবাদে তেমন কোনো কাজ হলো না। পুরুষালী দেহের কাছে তার শক্তিকে তুচ্ছ করে দিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল মুগ্ধ। আচমকাই সোজা হয়ে দাঁড়ালো। ভুবন ভোলানো হাসিতে ফেটে পড়ল সে। মৃন্ময়ের স্পর্শ পাওয়া বুকের ঠিক সেই স্থানে হাত রেখে মুগ্ধ গলায় বলল, অবশেষে তুমি আমাকে ছুঁয়েই দিলে। অবশেষে আমাদের প্রেমটা হয়েই গেল। যাক, প্রেম প্রেম খেলা তাহলে পূরণ হলো। এবার শুধু বিয়েটাই বাকি। মুগ্ধ হাসছে। মৃন্ময় অবাক চোখে তাকিয়ে আছে। তার এখন রাগ করা উচিত নাকি চুপ থাকা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না। মুগ্ধর অদ্ভুত আচরণে তালগোল পাকিয়ে গেল তার মস্তিষ্ক। এলোমেলো অনুভূতিতে ক্লান্ত হয়ে গেল তার মন। হতাশ হলো সে, উদাসীন হলো তার চাহনি। মৃন্ময়ের ফোনের রিংটোনের শব্দে আকর্ষিত হলো দুজনের ধ্যান। অস্থিরতার সাথে ব্যাগ হাত চেয়ে ফোন বের করলো মৃন্ময়। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কানের কাছে ধরলো। ক্লান্ত গলায় বলল, হ্যালো। কেমন আছো রেনু? আমি আফনান। আমি আফনান। শুধুমাত্র এই দুটি শব্দেই যেন তছনছ করে দিল মৃন্ময়ের সকল অনুভূতি। চিরচেনা সেই কণ্ঠস্বর শুনে দুমড়ে মুচড়ে গেল তার ভেতরটা। মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্য করলো মৃন্ময়ের মুখে পরিবর্তন হওয়া। ফোনের ওপাশ থেকে আবারও করুণ কণ্ঠ ভেসে আসলো। রিনু শুনছো? কথা বলবে না? মৃন্ময় রাগ করতে চাইলো। ভীষণ রাগ নিয়ে তীক্ষ্ণ গলায় কিছু বলতে চাইলো, কিন্তু কিছুতেই রাগ প্রকাশ করতে পারলো না। থমথমে গলায় নিরুস্বরে প্রশ্ন করলো, আমাকে কল করেছেন কেন আফনান? মৃন্ময়ের কণ্ঠস্বর শুনেই আফনান উত্তেজিত হয়ে পড়ে। হড়বড়িয়ে এক নাগাড়ে কথা বলা শুরু করলো। মিনু প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মৃণু। তুমি তো জানো আম্মু কি পরিমাণ জেদি একজন মানুষ। ওনার সামনে আমার কথার কোনো মূল্যই নেই। নানান রকম কসম টসম কাটিয়ে আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। প্লিজ তুমি এ নিয়ে রাগ করো না। আমাকে এসব কেন শোনাচ্ছেন আপনি? মুগ্ধ ছো মেরে মৃন্ময়ের হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। মৃন্ময় বিস্মিত চোখে চাইলো মুগ্ধর দিকে। সে স্বাভাবিক ভঙ্গিতে ফোন নিজের কানের কাছে ধরে রেখেছে, যেন ফোনটা তারই, আর ফোনের ওপাশে থাকা মানুষটা যেন তার সঙ্গেই কথা বলতে চাইছে। মৃণু আমি চাই না আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি থাকুক। আমি খুব দ্রুত ফ্লোরিনাকে ডিভোর্স দিয়ে দিব, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসবো। প্লিজ তুমি আমার জন্য অপেক্ষা করো মৃণু। আফনান একদম এই কথাগুলো বলেই থামলো। মুগ্ধ অতি ভদ্রতার সঙ্গে বলল, আমি মৃন্ময় আহসান মুগ্ধ। যদিও আমি একজন নামকরা অ্যাডভোকেট, তবে এর থেকেও বড় পরিচয় হলো আমি মৃন্ময়ের হাজবেন্ড। পুরোপুরি হাজবেন্ড হইনি, তবে খুব শীঘ্রই হয়ে যাচ্ছি। মানে কি বলছেন আপনি এসব? বিয়ে ঠিক হয়েছে মানে কি? মৃণু কোথায়? ওর কাছে ফোনটা দিন। ওর ফোন আপনার কাছে কেন? মুগ্ধ মৃন্ময় নির্বিকার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। কড়া গলায় বলল, বারবার মৃণু মৃণু ডাকবেন না। আমার বউকে এসব নিকনেমে ডাকার পারমিশন আমি অন্য কাউকে দিচ্ছি না। আর হ্যাঁ, একটা কথা, আপনাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল। আফনান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। ধন্যবাদ? কিন্তু কেন? মুগ্ধ ভীষণ গম্ভীর মুখে বলল, সেদিন কাজী অফিসে না এসে মায়ের আঁচল ধরে দেশ ছাড়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে আপনি মৃন্ময়ীকে ধোঁকা দিয়ে কান্না করিয়েছিলেন। ও যদি কান্না না করতো তাহলে আমি কার চোখে বশীভূত হতাম। কাছে থাকলে নিশ্চিত আপনাকে একটা টাইট হাগ দিতাম। পাগলের মতো কি সব যাতা বলছেন? মুগ্ধ মৃন্ময়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আফনানের উদ্দেশ্যে নরম গলায় বলল, যা তা নয়, মৃন্ময়ীকে আমার সঙ্গী করে রেখে যাওয়ার জন্য আমি সত্যি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনে রাখুন। ভালোবাসলে এত ভীতু হতে হয় না। সব কিছুতে মায়ের দোষ দেওয়া ঠিক না। আপনি নিজেই মৃন্ময়ীকে পাওয়ার যোগ্য না। আফনান ক্ষিপ্ত গলায় বলল, আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন। আমি এখনো মৃণয়কে ছাড়িনি। মুগ্ধ নিজেকে যথাসাধ্য গম্ভীর করে বলল, অনেক কথা হলো, এবার রাখছি। আমাদের ডেটে বাধা দিলেন আপনি, এজন্য খুব রাগ হচ্ছে আমার। আর হ্যাঁ, আরেকবার যদি নিজের বউকে ডিভোর্স দিতে চেয়েছেন তাহলে এমন মিথ্যা মামলায় আপনাকে ফাঁসাবো যে সারা জীবন জেলের শুকনো রুটি খেয়ে দিন কাটাবেন। তখন বউকে তো কাছে পাবেনই না, আর বাচ্চা কাচ্চার মুখও দেখা হবে না। একটা কথা তো জানেন, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। আর আমি কিন্তু আপনার মতো ভীতু নই। আমি মৃন্ময়ের জন্য সব করতে রাজি। আফনানের কথার অপেক্ষা না করেই মুগ্ধ ফোন কেটে দিল। তার সাথে সাথেই আফনানের নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। বিশ্বজয়ী একটা হাসিতে মৃন্ময়ের দিকে তাকায়। মৃন্ময়ী অবাক চোখে কিছুক্ষণ স্থির চেয়ে রইল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল। মানুষ গম্ভীর মুখে এসব কথা কিভাবে বলতে পারে? মৃন্ময়ী হেসেই যাচ্ছে, মুচকি হাসি নয়, শব্দ করে।
ঝর্ণার পানি বয়ে যাওয়ার মতো তরল হাসি। এই প্রথম বুঝে মুগ্ধর সামনে খিলখিল করছে হাসলো। এখন আর সবসময়ের মতো মুগ্ধর মুখে হাসি নেই, সে অদ্ভুত চাহনিতে এক মনে দেখছে মৃন্ময়ের হাসি। অর্পির প্রতি ভীষণ রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। মনে মনে কয়েক দফা অর্পির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলেছে, তবুও রাগ কমছে না। রাগের ফলে চিরবির করছে তার শরীর। মেয়েটা একটা কাজও ঠিক মতো করে না। একে তো আপনার কথায় গলে তার নাম্বার দিয়ে দিয়েছে, যদিও অর্পি এর জন্য অনেকবার ক্ষমা চেয়েছে আর সেও ক্ষমা করে দিয়েছে, কিন্তু আজকের ভুলের জন্য কিছুতেই সে ক্ষমা করবে না, তার পা ধরে কান্নাকাটি করলেও না। জীবনের প্রথম ঘটা করে তাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, অথচ আজকের দিনই অর্পি তার মামুর বাসায় গিয়ে খুব মেরে আছে। আজকের দিনেই কেন যেতে হলো? কে থাকবে এখন তার সাথে? হঠাৎই তার রাগ কমে গেল, ঝেঁকে বসলো মন খারাপ। ভীষণতায় অন্ধকার হয়ে আসলো তার মুখ। যদি আজ তার মা বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো তাদের দুই ভাই বোনকে এতটা অস্থির হতে হতো না। এই বিষয়গুলো তারাই হয়তো তাদের পাকাপোক্ত হাতে সামলিয়ে নিত। মেহমানদের আপ্যায়নের জন্য ধ্রুব আর রঞ্জনকে এমন উতলা হওয়া লাগতো না। বোকাদের মতো বারবার একই কাজ ঘুরে ফিরে এলোমেলো করছে। তার মা থাকলে নিশ্চয়ই সব সামলিয়ে নিতেন, মেয়েকে ধরে মেহমানদের সামনে নিয়ে বসাতেন। তার মা থাকলে এই মুহূর্তে তাকে একা একা অস্বস্তি আর ভয় নিয়ে বসে থাকতে হতো না। নিজেকে বড্ড অসহায় হিসেবে উপলব্ধি করলো মৃন্ময়ী। চোখ দুটো আপনা আপনি ঝাপসা হয়ে আসছে। মনের গহীন কোণে অসহ্য চিনচিনে ব্যথা অনুভব করলো সে। খুব নার্ভাস লাগছে তাই না? মিষ্টি মধুর এক নারী কণ্ঠস্বরে চমকে ওঠে মৃন্ময়ী। ঝট করে দৃষ্টি দেয় দরজার দিকে। মধ্যবয়স্ক এক অতি রূপবতী মহিলা দাঁড়িয়েছে, মুখে অদ্ভুত সুন্দর হাসি। ভদ্রমহিলা এগিয়ে আস্তে আস্তে বললেন, আমিও এই দিনটায় খুব নার্ভাস ছিলাম। উনি যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন, সেদিন কিভাবে তাদের সামনে যাব একথা ভেবেই আমার শরীর কাঁপছিল, কিন্তু মা আর বড় আপা মিলে আমাকে সামলিয়ে নিয়েছিল। মুগ্ধ আমাকে বলেছে তোমার কথা। আমার মনে হলো এই মুহূর্তে তুমিও আমার মতো অবস্থাতেই আছো, কিন্তু তুমি একা, একদমই একা। তোমাকে সামলানোর জন্য কিংবা সাহস দেওয়ার জন্য কেউ নেই, তাই আমি চলে আসলাম তোমার সেই অভাবটা পূরণ করতে। মহিলার কথা শুনে বোঝা যাচ্ছে ইনি মুগ্ধর আম্মু। এনাকে দেখেও মৃন্ময়ী অবাক হলো। প্রথম দেখাতেই এতটা আন্তরিকতার সাথে কিভাবে কথা বলছেন? মুগ্ধ কি তাহলে ওনার মতোই হয়েছেন? মুগ্ধর আম্মু খুব সহজ সরল ভাবে কথা বলে যাচ্ছেন। কথা বলতে বলতেই মৃন্ময়ীর পাশে এসে বসলেন, বেশ আগ্রহ নিয়ে বললেন, আমি মুগ্ধকে বলে দিয়েছি আজ তুই আর তোর বাপ একা একা থাক। আমি আজ তোর পক্ষের না, বরং মেয়ে পক্ষের হয়ে কথা বলবো, তাই সাবধানে থাকিস তোরা বাপ ছেলে। আমার কথা শুনে মুগ্ধ একদম চিমসে গিয়েছিল, ওর মুখটা দেখার মতো ছিল। ভদ্রমহিলা হাসছেন, তরল ভঙ্গির হাসি। তার হাসির মাঝেও ভালো লাগা জড়িয়েছে। তাদের মা ছেলের হাসিতে যেন চারপাশে ভালো লাগায় ছেয়ে যায়। একজনের হাসিতেই আশেপাশের সবার মন ভালো হয়ে যায়। মৃন্ময়ীকে চুপ থাকতে দেখে তিনি ক্ষীণ স্বরে প্রশ্ন করলেন, কথা বলছো না যে? আমি একা একাই কত কথা বলে ফেললাম। তুমি নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো তাই না? মৃন্ময়ী চাপসা চোখে ওনার দিকে চাইল, ধরা গলায় বলল, আপনি অনেক ভালো। কথাটা বলে মৃন্ময়ী চোখের পানি ছেড়ে দেয়। ভদ্রমহিলা মৃদু হাসলেন। মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলে ঠিকই বলেছে, তোমার চোখে কিছু একটা আছে। তোমার চোখ দুটো মানুষকে বাধ্য করে তোমাকে ভালোবাসতে। তোমার ওই নির্মল চোখ দুটোতে কেবলই মাত্র স্নিগ্ধতা, তোমার মাঝেই দেখতে পাই আমি এক আকাশ মুগ্ধতা। মুগ্ধর মুখে এমন ছন্দ শুনে মৃন্ময়ী বিস্ময়ের চোখে চাইল পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। বরাবরের মতোই মুগ্ধর মুখে মন করা হাসি। সে মৃন্ময়ীর দিকে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, বিয়ের তারিখ হয়তো এই সপ্তাহের মধ্যেই পড়বে। আম্মু চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাসায় নিয়ে যেতে। মৃন্ময়ী কিছু বলল না, আবারও নির্লিপ্ত দৃষ্টিতে তাকায় নিচের পিচঢালা রাস্তায়। মুগ্ধ আর সে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আর বাকিরা ভেতরে বিয়ের তারিখ নিয়ে আলোচনা করছে। মৃন্ময়ীকে চুপ থাকতে দেখে মুগ্ধ আবারও বলল, তুমি খুব সাংঘাতিক মেয়ে। আমাকে তো বশ করেছিলে ভালো কথা, কিন্তু এখন দেখি আম্মুকেও বশ করে ফেলেছ। ছেলের জন্য বউ দেখতে এসে উনি পাত্রীপক্ষের লোক হয়ে গেছে। ভাবা যায় এগুলো কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। আপনি খুব লাকি, আপনার এত ভালো একটা মা পেয়েছেন। লাকি আর রইলাম কোথায়, আম্মুকে তো তুমি নিয়েই গেলে। মুগ্ধর হতাশা দেখে মৃন্ময়ী ঠোঁট চেপে হাসলো। কিছুটা সময় পর মুগ্ধ বেশ গম্ভীর কণ্ঠে ডাকলো। মৃন্ময়ী। মুগ্ধর ডাকে মৃন্ময়ী ব্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মুগ্ধ অতি গম্ভীর কণ্ঠে বলল, একটা অন্যায় কাজ করতে ইচ্ছে করছে। মনের মধ্যে খুব ভয়ঙ্কর একটা ইচ্ছে জেগেছে। ইচ্ছেটা খুবই অন্যায়, তবু ইচ্ছে করছে। সব জেনেও অন্যায় কাজ করতে চাচ্ছি। মৃন্ময়ী সরু চোখে চেয়ে রইল। মুগ্ধর গম্ভীর কথা মানে উল্টাপাল্টা কিছু। দুদিন আগের কথা এখনো মনে আছে তার।
কিভাবে তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল, আর আফনানকেও হুমকি দিয়েছিল কি অদ্ভুত ভাবে। মৃন্ময় সন্দেহের গলায় ছোট করে প্রশ্ন করে। সেই অন্যায় কাজটা কি? মুগ্ধ কোনো জবাব দিল না, ধীর পায়ে এগিয়ে গেল মৃন্ময়ের নিকটে। মৃন্ময় কপাল কুঁচকালো, মুখ ফুটে আগ্রহের সঙ্গে কিছু বলবে তার আগেই বাধা দেয় মুগ্ধ। ডান হাতে ঢেকে ফেলে মৃন্ময় স্নিগ্ধ চোখ দুটো। ঘটনার আকস্মিকতার কিছু বুঝে ওঠার আগেই উষ্ণ স্পর্শে মূর্তির ন্যায় রূপ ধারণ করলো। স্তব্ধ হয়ে গেল তার মন, মস্তিষ্ক, শরীর সবকিছুই। ডান গালে একজোড়া তপ্ত ঠোঁটের গাঢ় স্পর্শ অনুভব করলো। মুহূর্তেই বরফের ন্যায় জমে থরথর করে কেঁপে উঠলো তার হৃদয়। দম বন্ধ হয়ে আসছে তার, গলার মাঝে যেন আটকে যাচ্ছে নিঃশ্বাস। এভাবে কিছুক্ষণ কেটে গেল, পার হয়ে গেল অবাঞ্ছিত কিছু মুহূর্ত। গালের উপর চেপে রাখা অশ্রুদের উৎস অত্যাচার কমে এলো। মুগ্ধ সরিয়ে নিল তার ঠোঁট জোড়া, তবে হাত এখনো মৃন্ময়ের চোখ ঢেকে রাখা। মৃন্ময় নড়ছে না, আগের মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধ শীতল গলায় কিছুটা ফিসফিসিয়ে বলল, আজ আর তোমার চাহনিতে নিজেকে বন্দি করতে পারবো না। এই অন্যায়ের পর তোমার নিষ্ঠুর চোখের দিকে তাকানো আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে তোমার স্নিগ্ধ চাহনিতে আমি নিজেকে ঘায়েল করার সাহস দেখাবো না। তোমার বশীকরণ চোখ দুটিতে নিজেকে বশ করতে চাচ্ছি না। ক্ষমা চাচ্ছি নিজের করা অন্যায় কাজের জন্য। খুব শীঘ্রই আসবো তোমাকে বউ বানিয়ে নিতে, তোমার চোখের নিষ্ঠুরতার জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। তৈরি থেকো এই পাগলাটে মৃন্ময়ের সঙ্গে মৃন্ময়ীকে যুগলবন্দি করতে। মৃন্ময়ের মস্তিষ্ক সচল হতেই হালকা নেড়ে চড়ে উঠল। মুগ্ধর বুকে হালকা ধাক্কা দিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, মৃন্ময় সরুন। মুগ্ধ মুচকি হাসলো, কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, যাক, অবশেষে তোমার মুখে মৃন্ময় ডাক শুনতে পেলাম। মুগ্ধ মৃন্ময়ের চোখ থেকে হাত সরালো। মৃন্ময় পিট পিট করে আস্তে ধীরে চোখ মেলে সামনে তাকায়। না, সামনে কেউ নেই, মুগ্ধ চলে গেছে। সিঁড়ি দিয়ে নামার শব্দ হচ্ছে। মৃন্ময় স্থির হয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা ফুটে উঠল। এর কারণ তার অজানা। আর মাত্র 5 দিন পর বিয়ের দিন ঠিক করা হয়েছে। একটু আগেই মুগ্ধর বাবা মা বিয়ের ফাইনাল তারিখ ঠিক করে বিদায় নিলেন। মুগ্ধকে আর দেখা যায়নি, সে পালিয়েছে মৃন্ময়ের চাহনি থেকে। মৃন্ময় এখনো ছাদে দাঁড়িয়ে আছে। অবশেষে মাটির তৈরি রাজকুমারীর জন্য একটা রাজকুমার খুঁজে পেলাম। এবার তুই খুশি তো? সারা জীবন তোর পাশে থাকার জন্য মুগ্ধ আছে, মায়ের অভাব পূরণ করার জন্য মুগ্ধর মা আছে। ধ্রুবর কথায় মৃন্ময় মনে মনে হাসলো, তবে মুখে গম্ভীর ভাবে এনে বলল, না, এখনো খুশি না, আমার আরেকটা গিফট লাগবে। ধ্রুব ক্লান্ত গলায় প্রশ্ন করে, আবার কি? সারা জীবন তোমার পাশে থাকার জন্য আমার একটা ভাবি লাগবে, একটা সানশাইন লাগবে, যে কিনা আমি না থাকা অবস্থায় তোমার জীবনটা খুশিতে উজ্জ্বল করে দেবে। মৃন্ময় কথাগুলো বলেই মিষ্টি করে হাসে। ধ্রুব সন্ধিয়ান কণ্ঠে বলল, তা না হয় পরেই দেখা যাবে, আপাতত তোর বিয়ে নিয়ে চিন্তা কর। বেশ কিছুটা সময় দুজনে চুপচাপ কাটিয়ে দেয়। মৃন্ময় দোলনায় বসে নরম গলায় বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, আব্বু আম্মুর থেকেও বেশি ভালোবাসি। একা একা এত কিছুর দায়িত্ব নিয়েছো, ছোট থেকে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো। এসবের জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ তুমি, আর সব সময় আমার চোখে তুমিই সেরা থাকবে। ধ্রুব মৃন্ময়ের পাশে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, আম্মুর কাছ থেকে পাওয়া সবচেয়ে সেরা উপহার হলি তুই। আম্মু চলে যাওয়ার সময় এই মূল্যবান উপহারটা আমাকে দিয়ে গেছে। এই উপহারটাকে ভালোবেসে আগলে রাখার দায়িত্ব তো আমারই, তাই না? তাই এসব ধন্যবাদ বাদ। তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, হিসেব বরাবর। মৃন্ময় স্মিত হেসে ধ্রুবকে জড়িয়ে